আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি বিসিএস জ্বর গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব, 15তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের একজন অফিসার, অতিরিক্ত সচিব হিসেবে যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, একজন সফল ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ বাবুল মিয়া আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে দেখো নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন প্রজাতন্ত্র দায়িত্বশীল একজন সফল ব্যক্তিত্ব, তিনি দীর্ঘ 30 বছর প্রজাতন্ত্রের সেবা করছেন, পিতামাতার স্বপ্ন সফল করার লক্ষ্য নিয়ে সেই যে শৈশবে পথ চলা শুরু করেছিলেন এবং বর্তমান অবধি রাষ্ট্রের অন্যতম একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া। জি স্যার, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন আপনার পিতামাতা, আপনারা মিয়া বংশের সন্তান, সেই ঐতিহ্যবাহী মিয়া বংশের সন্তান পৃথিবীতে আসলো। আপনার বাবা মা আপনাকে নিয়ে স্বপ্ন দেখলেন, শৈশব থেকে আস্তে আস্তে আপনিও বাবা মার স্বপ্নের সাথে নিজের স্বপ্ন যুক্ত করলেন, করে আজ এই পর্যন্ত এসছেন, সমাজের মুখ উজ্জ্বল করেছেন, রাষ্ট্রের একজন গুরু দায়িত্ব পালনকারী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনি দর্শকদেরকে জানান যে শৈশব থেকে কোন লক্ষ্য আপনি ধারণ করলেন আর পিতামাতার দেখানো লক্ষ্যটাকেই আপনি কিভাবে ম্যাচ করে আজ এই পর্যন্ত আসছেন, সে বিষয়ে যদি দর্শকদের জন্য আপনি কিছু জানাতেন। ধন্যবাদ। আমি এই পদ্মা টিভির দর্শক শ্রোতাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, পদ্মা টিভি কর্তৃপক্ষ, সেই সাথে আপনাকে, জি স্যার, যে আপনারা এই ধরনের একটি অনুষ্ঠান করছেন, যারা নিজের পরিশ্রমের মাধ্যমে তাদের চলার পথকে সুগম করছে এবং পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে আমাদেরকে যুক্ত করার জন্য। আমি যেটি বলবো, আসলে আমরা বলতে পারেন যে গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা জানেন যে আমাদের গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের একটাই লক্ষ্য থাকে, সুশিক্ষিত হওয়া, শিক্ষা অর্জন করা। অন্ন বস্ত্র বাসস্থানের হয়তো আমাদের অতটা সমস্যা থাকে না, কিন্তু শিক্ষাটা হলো আসলে এটি এমন একটি বিষয় যেটি আপনাকে বদলে দিবে এবং আপনাকে বদলে দেওয়ার হাতিয়ার বানাবে। সমাজকে আপনি বদলে দিতে পারবেন এই শিক্ষার মাধ্যমে। শৈশবের কথা যদি আমি বলি, আমার বাবা একজন কর্পোরেশনের চাকরিজীবী ছিলেন। উনি বিএডিসিতে চাকরি করতেন এবং উনি ওনার সময়তে আসলে ভালো ছাত্র ছিলেন, কিন্তু হয়তো প্রপার গাইডেন্স পান নাই অথবা গার্জিয়ানশিপ পান নাই, সেই জন্য অনেক দূর পড়াশোনা করতে পারেন নাই। তো আমরা যখন ওনার সন্তানদের মধ্যে আমি বড় সন্তান, আমরা 5 ভাই 3 বোন। তো প্রথম তো আর মানে 3 বোন 5 ভাই সবাই একসঙ্গে ছিলাম না। যখন আমি স্কুলে পড়ি তখন আমরা 3 ভাই 1 বোন ছিলাম, আবার পরে আস্তে আস্তে মানে বেড়েছে। তো ওনার একটাই বিষয় ছিল যে, এবং আরেকটি কথা বলতে হয় যে আমার মা যেই পরিবারের সন্তান, সেই পরিবার আমাদের পার্শ্ববর্তী উপজেলার, উনিও একটি বিখ্যাত সম্মানীয় পরিবারের সন্তান ছিলেন। সেই হিসাবে বাবা মা দুইজনেরই প্রেরণা ছিল আমরা যেন সকলেই পড়াশোনা করি। পাশাপাশি আমার যে মামার বাড়ি পাশের উপজেলা, আমি যেহেতু বড় সন্তান, সেখানে আমি বড় হয়েছি। আমাদের জানেন যে আমাদের পূর্বে একটা ঐতিহ্য ছিল যে বড় সন্তান নানার বাড়িতে জন্ম নেয়, কারণ মা যখন সন্তান সম্ভবা হয় তখন ওই নানার বাড়িতে ওনাকে নিয়ে যায়, কারণ ওনাকে টেক কেয়ার করার জন্য, বেসিক্যালি পরম ভালোবেসে। তো এটা আমাদের একটা কালচারের অঙ্গ ছিল। এখন হয়তো সমাজ বদলেছে, এখনো অনেকটাই আছে, এখনো আছে, বাট কিছু হয়তো বদলেছে। সেই সুবাদে আমি মানে আমার এই মাতুলালয়ে আমার জন্ম হয়েছে বলতে পারেন, এবং সেখানে আমার ছোটবেলার কৈশোর বেড়ে উঠেছি। পরে আবার আমি আমার পৈতৃক নিবাসে এসেছি, আবার আমি এই পড়াশোনার জন্যে, যেহেতু আমি মাতুলালয়ে বেড়ে উঠেছি, আমার সঙ্গীদেরকে ওখানে আমি ফেলে আসছি। তো আমি যখন আবার ক্লাস 3-তে উঠি তখন আমি ওইখানে চলে যাই। আমার নানা ভাইয়ের কাছে আমি বড় হয়েছি, আমার নানু, আমার নানা ভাই,
এবং যে মামাদের কাছে, ওনাদের পরিবারে বড় হয়েছি। এবং ওইখানেই আমি ক্লাস 3 থেকে আবার এসএসসি পর্যন্ত ওই আমার মামার বাড়ি হোমনা উপজেলার দৌলতপুর গ্রামে আমি পড়াশোনা করি, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে। এবং ওখানে আমাদের ব্যাচটা ছিল ডিফারেন্ট, এবং এই ডিফারেন্ট করার পিছনে আমাদের কিছু শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ছিলেন, যাদের নাম উচ্চারণ যদি না করি আমি তাহলে অকৃতজ্ঞ হব। জি। জনাব মোহাম্মদ মফিজউদ্দিন আহমেদ, ওনার বাড়ি চান্দিনা ছিলেন। উনি 1978 যখন আমরা 4-এ পড়ি প্রাইমারি স্কুলে আসলেন, এবং উনি আমাদেরকে নিজের মতো করে গড়ে তুললেন। আমাদেরকে উনি আলাদা কোচিং করাতেন, বৃত্তি পরীক্ষার জন্য আলাদা করে হেডমাস্টারের রুমের মধ্যে একটা বোর্ডের বেড়া দিয়ে এক পাশে আমাদেরকে পড়ার ব্যবস্থা করতেন, আরেক পাশে উনি ওই অফিস পরিচালনা করতেন। দিনের বেলায় আমরা আমাদের বাক্স পাটারা গুছায় রাখতাম, আবার রাত্রিবেলায় পড়াশোনা করে ওই অফিসে ঘুমাইতাম। এইভাবে উনি আমাদেরকে কোচিং দিয়েছেন, পড়াশোনার তালিম দিয়েছেন, হাতের লেখা শিখিয়েছেন। এরপরে ইন্টারেস্টিং এনাফ, যখন আমরা হাই স্কুলে যাই, উনি আবার প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে দিয়ে হাই স্কুলে চলে আসছেন। মানে আমাদের প্রতি একটা মমত্ববোধ, এলাকার প্রতি, স্কুলের প্রতি মমত্ববোধ, উনি ওনার সরকারি চাকরি ছেড়ে দিয়ে উনি হাই স্কুলে হেডমাস্টার হিসেবে আসছেন। স্যার, আজ এত বছর পর যে স্যারের নাম আপনি উল্লেখ করছেন, তার এই ত্যাগটিকে আপনি নিঃসন্দেহে এত বছর লালন করেছেন, আপনার হৃদয়ে তার জন্য দগদগে শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে। শিক্ষক এবং ছাত্রের প্রতি যে মানে অমায়িক প্রিয়তা, ভালোবাসার যে চিত্র আমরা ইতিপূর্বে দেখেছি, আজ থেকে 30 বছর 40 বছর আগের চিত্র, সময়ের সাথে সাথে এগুলি ক্ষয়িষ্ণু দেখা যাচ্ছে কিনা, মানে এই জায়গাগুলি থেকে আমরা কিছু হারিয়ে ফেলছি কিনা? আসলে এখন যদি বলেন যে আমি তো এখন, আমি নিজেকে এখনো ছাত্র মনে করি, বাট পাশাপাশি আমি ছাত্রের পিতা। জি। আমার ছেলে পড়াশোনা করেছে, স্কুল কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয় লেভেলে এখন পড়াশোনা করছে, মাস্টার্স করছে। তা আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যে কথাগুলো বলেছেন, যে আসলে সামাজিক অবক্ষয় আমাদের সব জায়গাতেই হয়েছে। তো শিক্ষা ব্যবস্থাটা যেহেতু এটা ভিজিবল, ইনস্টিটিউশনালাইজড, এই অবক্ষয়টা কিন্তু সকলেরই চোখে পড়ে। এখন ডেডিকেটেড শিক্ষকের যেমন অভাব আছে, ছাত্রদের মধ্যেও শিক্ষককে সম্মান করা, শিক্ষকের মর্যাদা দেওয়া, শিক্ষককে তার প্রাপ্য সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা, এটার মানে অভাব আমরা দেখতে পাই। এবং আমি আপনাকে আরো বলতে পারি, এই মফিজউদ্দিন আহমেদ স্যারের সাথে আমাদের জয়নাল আবেদিন বিএসসি, অ্যাকচুয়ালি উনি আইএসসি ছিলেন, বাট ওনাকে বলতেন বিএসসি। এমন একজন প্রবীণ শিক্ষক, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতেন, এবং উনি যে পাঞ্জাবিটি পরতেন, আমরা তখন ওই এলাকার অন্য কারো গায়ে এই স্ট্যান্ডার্ডের কাপড় আমরা দেখিনি। ওনাকে পেয়েছি আমরা, উনি আমাদেরকে ম্যাথ পড়াতেন, উনি আমাদেরকে সায়েন্স পড়াতেন, এবং জিওগ্রাফি পড়াতেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ইভেন মাঝে মধ্যে বায়োলজিও পড়াতেন। তারপরে আব্দুল মালেক স্যার নামে আরেকজন স্যার আমরা পেয়েছি, উনি আমাদেরকে গ্রামার শিখিয়েছেন, টেন্স শিখিয়েছেন, এখনো একেবারে আমাদের চোখের সামনে বেশি ওঠে কিভাবে পড়িয়েছেন। অন্যান্য শিক্ষকরাও আছে, আমি কাউকে ছোট বড় করার জন্য বলছি না, শুধু মেমোরেবল ঘটনাগুলো আমি বলছি। অবনী মোহন সূত্রধর, উনি একজন ইন্টারমিডিয়েট পাস ছিলেন, তো উনি যে বাংলা পড়াতেন, উচ্চারণ করতেন, এখন আমি আসলে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না, এখন অনেক ডিগ্রি আছে আমাদের, কিন্তু সেই জ্ঞান আমাদের মধ্যে বোধহয় অনেক, সেই জ্ঞানের মিষ্ট জ্ঞান এবং ছাত্রকে ভালোবেসে কিভাবে পড়াতে হয়, এবং একটি ছাত্র যে পড়ার টেবিলে বসতে চায় না,
ডান পিটে দুষ্টামি করে তাকে কিভাবে পড়াশোনার প্রতি আগ্রহী করতে হয় ভালোবাসা দিয়ে এবং মধ্যে মধ্যে রাগ দিয়ে ব্যত্রাঘাত করে, এটি কিন্তু আমাদের স্যারদের কাছ থেকে আমরা পেয়েছি। তবে স্যার এখানে আমাদের রাষ্ট্র যতই আধুনিক হই, আমরা যতই শিক্ষার্থীদেরকে যতই আধুনিক করি, যতই আমরা ডিভিশনাল থেকে গ্রেডে নিয়ে আসি না কেন, শিক্ষক এবং ছাত্রের মেলবন্ধন, শিক্ষকের প্রতি ছাত্রের সম্মানবোধের যে জায়গা নিয়ে আমাদের এক জায়গায় অবিচ্ছিন্ন থাকা দরকার কিনা, ওই নীতিতে অটল থাকা দরকার কিনা, রাষ্ট্রের কারিকুলামের জায়গায় আপনি যেহেতু স্যার পিএসসির সাথেও আপনি সংযুক্ত আছেন, এই জায়গাগুলো নিয়ে বেস্ট অনারের জায়গা নিয়ে আমাদের ব্যাপক আকারে আসলে কাজ করা দরকার কিনা? নিঃসন্দেহে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের কারিকুলাম তো নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কারিকুলামটা যদি আপনি যুগোপযোগী না করেন এবং কারিকুলামের মধ্যে যদি আপনার মানুষকে মানবীয় গুণাবলী দিয়ে গড়ে তোলার মতো যদি ম্যাটেরিয়াল না থাকে, তাহলে কিন্তু জেনারেশন পথ হারাবে। আপনি দেখেন, আমরা যখন ছিলাম সদা সত্য কথা বলিবে, ভালো কাজ করিবে, গুরুজনকে মান্য করব, এই যে কথাগুলো আমরা শুনে শুনে বড় হয়েছি, এখনো আমরা দেখা যায় অনেকে রিলিজিয়াস কারণে মনে করি পায়ে হাত দিয়ে সালাম করা উচিত না, কিন্তু আমাদের ওই যে শিক্ষা, ওইটার কারণে দেখা যাচ্ছে আমি যখন বাদশা আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌলবী দিল্লির এই যে কবিতা মাধ্যমে জীবন বোধকে জাগিয়ে তোলা মানুষের, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং শিক্ষক ছাত্রের মধ্যে যত ঘনিষ্ঠ নিবিড় শ্রদ্ধা ভালোবাসা থাকবে, এই সম্পর্কটার ভিত তত ভালো হবে, শিক্ষা ব্যবস্থাও তত ভালো। শিক্ষা সম্মানিত হবে কেনা, শিক্ষিতের জন্য যদি সার্বজনীন সম্মানের একটি জায়গা যাবেন কেনা, যেহেতু সে সম্মান করে তাই সম্মান পায়, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাবা দরকার বলে আপনি মনে করছেন। এরপরে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে গেলেন বা বিশ্ববিদ্যালয় জায়গাগুলি গেলেন, এই জায়গাগুলি আপনি কোন লক্ষ্য নিয়ে এই জায়গাগুলিকে ওভারকাম করলেন? আসলে যদি বলি যে ধরেন আমাদের তো বিজ্ঞান শিক্ষা আমাদের জন্য একটা বিজ্ঞান শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনি তো দেখা যেত আমাদের সময়তে স্কুলে যেই প্রথম 10 জন ভালো করতো বা 20 জন ভালো করতো, সবাইকে সায়েন্স নেওয়ার জন্য উৎসাহিত করতো। তা আমরাও আমি একটা স্কুলের ধরেন যে মানে ক্লাস 5-6 থেকেই হয়তো 1 থেকে 3-এর মধ্যে রোল নাম্বার থাকতো। তো সেই সুবাদে যখন ক্লাস 9-এ উঠি, ওই বিজ্ঞান বাধ্যতামূলক চলে আসতো এবং ফরচুনেটলি ওর মানে এটা আল্লাহর রহমত যে আমি ক্লাস 9-এ যখন উঠি আই বিকেম থার্ড, বাট যখন 10-এ উঠি আই বিকেম ফার্স্ট। তো আমার লাইফে কিন্তু ওই প্রথম ফার্স্ট হয়েছি আমি 9 থেকে যখন 10-এ উঠি। তো বিজ্ঞান শিক্ষার প্রতি আমার একটা আগ্রহ ছিল। এবং কথা প্রসঙ্গে বলে রাখি, আমার আব্বা অ্যাকচুয়ালি বিএডিসির মেকানিক ছিলেন। তো উনি যে কাজ করতেন, আমি দেখতাম যে ওনার কাছে রাস্টান ইঞ্জিনের ওই ডিজাইন ডায়াগ্রাম এগুলো বই দেখতাম, উনি কাজ করতেন। তো এই বই দেখে দেখে আমার কিন্তু বিজ্ঞান মনস্ক একটা মানসিকতা তৈরি হলো। তারপরে স্যাররা তো আছে, জয়নাল স্যারের কথা বললাম, আবু তাহের স্যার ছিলেন, ওনাদের সকলে একটা বিজ্ঞান মনস্ক করে তৈরি করলেন। এবং আমাদের সময়তে ধরেন মানে আল্লাহ মাফ করুক, এটা বলা উচিত না যে রেজাল্টের দিক থেকেও আমরা স্টার মার্কস পেলাম। তখন গ্রামে আমার স্কুল থেকে 2 জন আমরা স্টার মার্কস পেলাম। আমি 752 পেলাম, আর আমার যে সেকেন্ড বয় ছিল আমার সঙ্গে যিনি, উনি আমার চেয়ে অনেক বেশি ভালো ছাত্র। এবং উনি কিন্তু ঠিকই এসএসসিতে যে উনি আমার চেয়ে 5 নম্বর বেশি পেলেন, 757 পাইলেন। তখন এসে ঢাকায় কোথায় ভর্তি হব, তা আমার সমবয়সী আমার এক মামা ছিল, উনি খুবই মেধাবী মানুষ, পড়াশোনা কম করতেন বাট খুব খুব মেধাবী মানুষ। এবং উনি আপনার বলল যে উনি তখন তিতুমিরে পড়তেন, তো বলল যে এইখানে বিজ্ঞান কলেজ আছে, আর আমরা ধরেন গ্রাম থেকে আসছি, অনেক সময় রাজনীতিকে একটু ভয় পাইতাম, যে রাজনীতি
ঢাকা কলেজে শুনতাম যে রাজনীতি হয়, মারামারি হয়, তো এই জন্য বাবা মা একদম কড়া নির্দেশনা দিয়ে দিত। কড়া নির্দেশনা। ঢাকা কলেজে তো অ্যাপ্লিকেশনই করি নাই। নটরডেমে ভর্তির জন্য ইন্টারভিউ দিয়েছি এবং টিকেছি। নটরডেমে একাধিকবার ইন্টারভিউ হয়, আপনারা জানেন। ফার্স্ট টাইমেই দিয়েছি, টিকেছি, কিন্তু ওই ঢাকায় তখন থাকার জায়গা একটা সমস্যা। আর এখন যেমন স্টুডেন্টরা ম্যাচ করে থাকতে পারে, তখন এরকম ছিল না। শুধু আরামবাগ মতিঝিলমুখী কিছু ম্যাচ ছিল, কর্মজীবী লোকজন থাকতো, তার মধ্যে নটরডেম কলেজের কোনো স্টুডেন্ট থাকতো। তো আমার মেইন থ্রাস্ট ছিল যে কলেজ হোস্টেলে একটা সিট লাগবে। তো সেই হিসাবে বিজ্ঞান কলেজের নাম শুনলাম। আরও ইন্টারেস্টিং হলো, বিজ্ঞান কলেজের নামটা ছিল ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, আইটিসি, ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ। অর্থাৎ এই প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছিল শুধু বিজ্ঞান পড়ানোর এবং ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ানোর লোক তৈরি করার জন্য। তো যখন আমার ওই সাজু মামার কাছে এই কলেজের কথা শুনলাম, এটি ফার্মগেটে অবস্থিত, হোলি ক্রস কলেজের পাশেই, আপনারা জানেন। আমি গেলাম কলেজে এবং যে দেখলাম স্টার মার্কস পেলে শুধু ভাইবা নিয়ে ভর্তি। আচ্ছা, তা আমি ভর্তি হয়ে গেলাম এবং আমি কলেজের ফার্স্ট স্টুডেন্ট হিসাবে ভর্তি হলাম। এই যে শিক্ষকদের যে, এখানেও আমি দেখলাম আমার প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক আব্দুল হাই স্যার। এত মনে হতো যে একজন প্যারেন্টাল ফিগার, গর্জিয়াস মানুষ, লেখাপড়া জানেন, গম্ভীর মানুষ, ড্যাশিং পার্সোনালিটির। দেখলেই শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে, দেখলেই শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে। আমার যে ইন্টারভিউ নিলেন ইসমাইল স্যার, উনিও এক্সট্রাঅর্ডিনারি টিচার ছিলেন, কেমিস্ট্রি আমাদেরকে পড়াতেন। আমি ভর্তি হলাম, একটাই কন্ডিশন যে স্যার আমাকে কিন্তু হোস্টেলে সিট দিতে হবে। প্রিন্সিপাল স্যার বললেন, এই ইসমাইল সাহেব, এই ছেলেটা যেহেতু ফার্স্টে ভর্তি হয়েছে, তাকে হোস্টেলে সিট দিয়ে দিবেন। এবং আমরা 7 জন সিট পেলাম হোস্টেলে। সবচেয়ে মজার ঘটনা হলো, যখন লিস্টটা টানিয়ে দিল, দেখলাম আমার নাম্বারটাই সবার শেষে। আমার মনে হয়েছিল যে 752 পেয়েছি, অনেক স্টার মার্কস। কিন্তু যখন ঢাকায় আমি আসলাম, দেখলাম যে আমার চেয়েও অনেক বেশি ভালো ছাত্র, 800, 850 আছে। তো সুতরাং এই 7 জন আমাদেরকে ফার্স্ট ইয়ারে সিট দিয়েছিল, আমি একজন, আমার নামটা ছিল 7 নম্বরে। আপনার উচ্চ মাধ্যমিক গণ্ডি পেরোলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এবং ভালো বিশ্ববিদ্যালয় তো অবশ্যই। এই জায়গায় আমাদের শিক্ষার্থীরা ব্যাপক আকারে নাবিশ্বাসে এবং অবিশ্বাসে ভোগে। ওই সময় আপনারা কিভাবে এগুলোকে ওভারকাম করেছিলেন? আমাদের সময় আসলে শুধু মেডিকেল কোচিং একটু ছিল, ইঞ্জিনিয়ারিংও খুব একটা বেশি ছিল না। আর বিশ্ববিদ্যালয়ের জন্য তো কেউ কোচিং করতো না, শুধু একটা গাইড বই আমরা কিনতাম, ফোকাস সম্ভবত গাইড বইটার নাম ছিল, ম্যাক্সিমাম এটা। তো আমাদের যেটা ছিল যে, আমি তো ধরেন যেহেতু সায়েন্স পড়া এবং এসএসসিতেও স্টার মার্কস ফার্স্ট ডিভিশন, এইচএসসিতে আমাদের রেজাল্ট এজ এ হোল খারাপ হয়েছে ঢাকা বোর্ডে, তারপরেও ফার্স্ট ডিভিশন পেয়েছি, 700-র কাছাকাছি নাম্বার পেয়ে। তো নাম্বার হিসাবে তো অনেক, দুইটা যোগ করলে 1450-1500-র কাছাকাছি চলে যায়। কিন্তু দেখা গেছে যে আমরা ভর্তি পরীক্ষায় আমাদের সময় একটা প্রথম নিয়ম করলো, মেডিকেলে ভর্তি হইতে হলে এই দুটোতেই ফার্স্ট ডিভিশন পেতে হবে। পরীক্ষা দিলাম, বাট মেডিকেলে আমার হলো না। আর বিভিন্ন কারণ থাকে, আসলে ইঞ্জিনিয়ারিং পড়লাম না, অনেকে অনেক কথা বলে। তো এক পর্যায়ে এসে মনে হলো যে বিশ্ববিদ্যালয়ে পড়বো। মধ্যখানে অবশ্য কিছু সময় গেছে বিদেশে যাওয়ার জন্য চিন্তা করেছিলাম। তখন আমাদের সময়ে আপনি ধরেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকাতে যাওয়া, জিওফিজিক্স, তারপরে নিউক্লিয়ার সায়েন্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলো সায়েন্সের ছেলেরা খুবই তখন গ্রোয়িং। কম্পিউটার সায়েন্স অত না, অল্প অল্প, বাট নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার সায়েন্স, এই বিষয়গুলো ছিল খুবই জিওফিজিক্স। তো আলটিমেটলি আসলে বিদেশ
যেতে হলে তো অনেক ধরনের ফর্মালিটিজের বিষয় থাকে, তো ওই বয়সে নিজেরা তো আর অত কিছু বোঝা যায় না। যাই হোক, ফাইনালি এসে আমি যেটা আমার গন্তব্য ঠিক করলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, এবং আমি আমাদের ক ইউনিটে, আপনারা জানেন তখন সায়েন্সের হতো, তো আমি সায়েন্সেও কোয়ালিফাই করেছি, 527 ছিল আমার মেরিট পজিশন। আমি মোটামুটি ধরেন যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর কেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি এইসব সাবজেক্ট হয়তো আমি পেতাম। বাট বাই দিস টাইম 1 বছরে আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনার ট্র্যাকটা একটু চেঞ্জ করি। তখন এসে আমি ঘ ইউনিটেও পরীক্ষা দিয়েছিলাম, এখানে মেরিট পজিশন 159 ছিল, এবং আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে গেলাম। এবং ইন্টারেস্টিং, এটা বললে হয়তো কে বিশ্বাস করবে আমি জানি না, আমি ভর্তির আগে আমি কিন্তু এই সিলেবাস দেখেছি, আরো 2-3টা জিনিস দেখেছি, যে পাবলিক এডে কোনো কলেজে পড়ার সুযোগ নাই, এটা শুধু ইউনিভার্সিটিতেই পড়ানো হয়, এবং পাবলিক এডে কোনো প্রিলিমিনারি স্টুডেন্ট পড়ানো হয় না। তো আমি এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছি, এবং ভর্তি হয়ে আমি পড়াশোনা করেছি। রেজাল্ট হয়তো অত ভালো হয়নি, কিন্তু অনার্সে আমাদের সাথে 3 জন ফার্স্ট ক্লাস পেয়েছে, আমি সেকেন্ড ক্লাস থার্ড, সেই হিসাবে 6th, মাত্র 9 নম্বরের জন্য আমার ফার্স্ট ক্লাস হয়নি। জানেন আপনারা যে আসলে এটা ভেরি টাফ, বাট মাস্টার্সে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। মাস্টার্সে আমরা 7 জন ফার্স্ট ক্লাস পেয়েছি। তো আমি বিশ্ববিদ্যালয় জীবনটাকে সত্যিকার অর্থে মানে পড়াশোনাটাকে এনজয় করেছি, জীবনটাকে এনজয় করেছি, উপভোগ করেছি, এবং বলতে পারেন আজকের যে জীবনের গতি প্রকৃতি নির্ধারণ, এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই নির্ধারিত করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে দেখা হয়। সেই প্রাচ্যের অক্সফোর্ডে আপনি ভর্তি হলেন, 6 থেকে 7টি বছর আপনার ওই ক্যাম্পাসে কেটেছে। এই জায়গা থেকে অনেক যারা শিক্ষার্থী স্বপ্ন জয়ী হয়, আবার অনেকে এখান থেকে চরমতমভাবে ফিরে আসে। বিশ্ববিদ্যালয়ের ওই ক্যাম্পাসের জীবনগুলি, বিশ্ববিদ্যালয়ের হলের জীবনগুলি থেকে একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে পারে? আপনি একজন সফল ব্যক্তিত্ব, যারা শিক্ষিত হতে চায় বা যারা জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় বা সফল হতে চায়, আপনাকে ফলো করেও কিন্তু অনেকে এগোবে, অর্থাৎ আপনার কথাগুলি ওই শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে আসলে আমি সফল কিনা এটা আসলে বলা যাবে না, সফলতা বা আসলে রিলেটিভ ইস্যু, এবং হ্যাঁ বলতে পারেন যে আপাত দৃষ্টিতে আমরা পড়াশোনা করেছি, জব করছি, রাষ্ট্রের জন্য কাজ করছি, এই নিরিখে বলতে পারেন যে হয়তো আমরা উই আর অন রাইট ট্র্যাক, বাট সফল হিসাবে বলছি না। বাট একজন স্টুডেন্টকে সফল হতে হলে কি করতে হয়, আমরা কি করতাম, যেমন যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, মুক্ত চিন্তার জায়গা, অবারিত, আপনাকে কেউ পড়তে বলবে না। আপনার ধরেন কলেজ হোস্টেলেও একজন হাউস টিচার স্যার ছিলেন, আমরা হলে লেট করে ফিরলে স্যাররা গেটে বসে থাকতেন, মানে অ্যান্সার দিতে হইতো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গেটে তো কেউ বসে থাকে না, জবাব দিতে জায়গা নেই, কোনো আপনাকে কেউ বলবে না তুই পড় বা তুই পড়ো। তা আমার জন্য একটা আসলে আমি বলবো আজকে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে, যে আমি যদি না বলি আমি আরেকজন অকৃতজ্ঞ হিসাবে বিবেচিত হব। আমারই মানে গ্রামের এলাকার আমার আত্মীয়, আমার বড় ভাই, আমার কাজিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, উনি তখন ফিনান্স ডিপার্টমেন্টের ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, উনি সম্ভবত সেকেন্ড ইয়ারের ছাত্র, থার্ড ইয়ারের ছাত্র। তো আমি ওনার সঙ্গে হলে উঠি, তো উনি কিন্তু আমার একজন গার্জিয়ানের মতোই আমাকে আসলে টেক কেয়ার করেছে। এটা আমি মানে যদি স্বীকার না করি, না বলি, যদিও আমরা পিঠাপিঠি সমসাময়িক, বাট আমার কাছে মনে হতো যে আমি যদি না পড়ি, সিরাজ ভাই তো আমাকে ধরবেন, বলবেন। তো উনি একটা গাইডের মতো কিন্তু, এবং ঠিক একটা গার্জিয়ানের মতো কাজ করেছে। তো এইটা
একটা ফ্যাক্টর। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যখন আমি বুঝলাম যে, আমি যে কথাটা শুরুতে আপনাকে বলেছিলাম যে শিক্ষা আপনাকে বদলাবে এবং আপনি দেশ এবং সমাজকে বদলানোর সুযোগ পাবেন যদি আপনি সঠিক শিক্ষায় শিক্ষিত হন এবং এটি যদি আপনি কাজে লাগান। এটি যখন আমি বুঝলাম, তখন আমি আমার গন্তব্য স্থির করলাম। আমি যে কাজটি করতাম, আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তাম। ডক্টর আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন, ওনার লাইফ স্কেচ পড়তাম। মোহাম্মদ ইব্রাহিম, ফিজিক্সের বিখ্যাত শিক্ষক, ওনার জীবনী পড়তাম, ওনাদের কথা শুনতাম, ডিবেট শুনতাম। তারপরে হচ্ছে আপনার ধরেন জন এফ কেনেডির জীবনী পড়তাম। আমি রাজনৈতিক ব্যক্তিত্বের অনেকের জীবনী পড়তাম। আমি এখানে নাম বলছি না, নাম বললে হয়তো একটা বায়াসনেস তৈরি হবে। অনেকের জীবনী পড়তাম। তো আমি দেখতাম প্রতিটি মানুষ কিন্তু পরিশ্রম করে বড় হয়েছে। আমার মধ্যে তখন রিয়েলাইজেশন আসছে। তার আগে কিন্তু এই রিয়েলাইজেশনটা আসে নাই। হয়তো আমি কাজ করে গেছি, সফল মানুষের দেখানো পথ, সফল মানুষের গল্পগুলি, তাদের উত্থানের কথাগুলি আপনি লালন করতে পেরেছেন। এক্স্যাক্টলি। আমি যে কাজগুলো করতাম সেটি হচ্ছে ক্লাসে আমি ফুল টাইম অ্যাটেন্ড করতাম। ইফ আই এম নট সিক, আমি বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসও মিস দিই নেই, কেউ বলতে পারবে না, ইফ আই এম নট সিক। এবং আমার মনে হয় না খুব একটা সিক হয়েছি। মাস্টার্সে ওঠার পরে একটু দুই একবার সমস্যা হয়েছিল, আদার দেন দ্যাট ঠিক তেমন হয়নি। ক্লাস ফলো করতাম। ক্লাসের পরে আমাদের একটা স্টাডি গ্রুপ ছিল আমার বন্ধুদের মধ্যে। এখন আধুনিক হিসেবে যেটি হচ্ছে গ্রুপ স্টাডি, এবং এটা আসলে বিশ্ববিদ্যালয়ে সবসময় ছিল। দুই চারজন ভালো বন্ধু বান্ধব একত্রিত হয়। তো আমার একজন ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এখন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন, এই সদ্য প্রফেসর ডক্টর তৈয়বুর রহমান। আমার আরেকজন বন্ধু আছে আব্দুল্লাহ মামুন, উনি একজন ব্যাংকার, ন্যাশনাল ব্যাংকে কাজ করে। উনি যশোর বোর্ডে স্ট্যান্ড করা ছিলেন। তৈয়ব ছিল। তারপরে আমাদের সঙ্গে আরও কিছু বন্ধু বান্ধব ছিল। তো আমরা একসঙ্গে পড়াশোনা করতাম এবং আমাদের একটা রুটিন ছিল যে অ্যাটলিস্ট 1 আওয়ার হলেও আমরা লাইব্রেরিতে বসবো এবং লাইব্রেরিতে বসতাম। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি ব্যবহার করতাম, পাবলিক লাইব্রেরি ব্যবহার করতাম। একসময় বিএমডিসি বলতো, বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার, এখন বলি BIM। ওই লাইব্রেরি, এটা হলো আপনার রাপা প্লাজার এই মানে উল্টা দিকে। তখন আমরা বলতাম যে সোবানবাগের এখানে। তো সেই লাইব্রেরি ব্যবহার করতাম। ওখানকার এক ডিরেক্টর এবং পরে ডিজি ছিলেন আমার চাচা, তো ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন সাহেব। ওনার এখানে গিয়েছি, উনি অবারিত করে দিয়েছে। আমরা ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি ব্যবহার করতাম, ইউসিস লাইব্রেরি ব্যবহার করতাম। তো যেটা ছিল যে আমরা ধরেন ক্লাস এবং অন্তত 1 ঘন্টা হলেও স্টাডি করতাম, 2 ঘন্টা হলেও স্টাডি করতাম। কিন্তু 10 ঘন্টা একদিন, 12 ঘন্টা একদিন এরকম স্টাডি আমার লাইফে আমি কখনোই করি নাই। নিয়মতান্ত্রিকতা ছিল, অধ্যবসায় ছিল, একেবারে কনসেন্ট্রেশন বা গোল ঠিক ছিল। এই গোলের ঠিক রেখে কিভাবে আপনি বিসিএস এর প্রিপারেশন নিলেন, এই প্রিপারেশন নিয়ে নানাভাবে খুবই ব্যতিব্যস্ত জীবন বা অতিরঞ্জিত জীবন বা অস্বস্তির জীবন যাপন করে আমাদের শিক্ষার্থীরা, আপনার এই জায়গাটি সহজতর ছিল না কিনা, বা এই জায়গা থেকে ওভারকাম করার জন্য একেবারে ভাইভা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কিভাবে আপনি এইগুলিকে মেনটেন করেছেন? আসলে এখন যে কথাগুলো পত্রপত্রিকার মাধ্যমে শুনি বা ইউটিউব চ্যানেল বা আমরা জুনিয়রদেরকে দেখে যেটা বুঝি, এরকম মানে আসলে এই টাইপের জীবন আমাদের ছিল না। আমরা একাডেমিক পড়ার পাশাপাশি আমরা যখন বুঝলাম যে এখন আমার বিসিএস দেওয়ার সময় হয়েছে, যেমন আমি অনার্স এপিআর দিয়ে অ্যাপ্লাই করি এবং আমার এর আগের কোনো বিসিএসে আমার অ্যাপ্লাই করার সুযোগও ছিল না, কারণ বিসিএস এর জন্য আপনারা জানেন যে একটা মিনিমাম বয়স লাগে 21, একটা ডিগ্রি লাগে প্লাস হচ্ছে বয়স লাগে। আমার ডিগ্রিও যদি হতো 13 বিসিএস এ আমার অ্যাপ্লাই করার সুযোগ ছিল না, কারণ আমার তখন বয়স 21 ক্রস করতো না। তো আমার জন্য ওই
15th যখন বিজ্ঞপ্তি হলো 1993-তে, তখন জাস্ট আমরা অনার্স পরীক্ষা দিয়ে মাস্টার্সের ক্লাস করছি, কিন্তু অনার্সের রেজাল্ট হয়নি। তখন এপিআর সার্টিফিকেট দিয়ে আমরা অ্যাপ্লাই করেছি, মাস্টার্স করেছি, পাশাপাশি বিসিএস পরীক্ষা দিয়েছি, প্রিপারেশন নিয়েছি। প্রিপারেশন বলতে হচ্ছে আমার কতগুলো রুটিন ছিল আপনাকে যদি আমি বলি, এইবার একান্ত আমার ব্যক্তিগত কথায় আসি। সেটি হচ্ছে আমি মিনিমাম 5 থেকে 6টা পত্রিকা পড়তাম। তখন আমরা অবজারভার পড়তাম, ইত্তেফাক পড়তাম, দি নিউ নেশন পড়তাম। তারপরে তখন আসলো ইনকেলাব একটা পত্রিকা ছিল, নিউজ করতো, সংবাদ ছিল, আজকের কাগজ আরেকটু পরে আসছে, তারপরে ভোরের কাগজ আসছে। এই ধরনের যে পত্রিকাগুলো ছিল, এইগুলা আমি রেগুলার 6 থেকে 7টা পত্রিকা পড়তাম। আমরা রুটিন করে লাঞ্চের পরে আমরা দেখা যায় ওই পত্রিকা রুমে যেয়ে বসে যেতাম পড়ার জন্যে। তারপরে যে সাপ্তাহিক ম্যাগাজিনগুলো পড়তাম, ইংরেজিকে এনহ্যান্স করার জন্যে আমরা ইংলিশ মুভিগুলা দেখতাম। এবং 9টার সময় অনেক সময় সিরিজ হইতো, যেমন ধরেন আমাদের সময়, আপনাদের মনে আছে কিনা আপনারা ইয়েতে ম্যাকগাইভার, এটা তো সবাই আমরা জানি। তো তার আগেও আমি আরেকটা সিরিজ, আমি তো ভুলে গেলাম এটা, স্পেন্সার ফর হায়ার, তারপরে এল ল সিরিজ, তারপরে এগুলো এল ল সিরিজটা ছিল এটা ল ফার্মকে কেন্দ্র করে। তো এই যে মানুষ কিভাবে প্রফেশনালি ইন্টারাক্ট করে যে তারা এই সমাজকে এগিয়ে নিয়ে যায়। তারপরে ডার্ক জাস্টিস, এইসব সিরিজগুলো, স্টিংরে একটা সিরিজ আমি দেখেছিলাম, এবং স্টিংরের যে নায়ক ছিল, তো তখন একটা রেওয়াজ ছিল যে এই সিরিজগুলো যেগুলো হতো, তার নায়ক নায়িকাদেরকে নিয়ে আপনার ওই যে সাপ্তাহিক বিচিত্রা ছিল, পরে এটা 2000 হয়, সাপ্তাহিক 2000 নাম দেয় 2000 সালে এসে। তো এই বিচিত্রাতে আপনার হচ্ছে এই একটা ফিচার হতো, আমি দেখি তাদের উপর স্টোরি করা হতো। এবং ওই স্টিংরের যে নায়ক ছিল, হি ওয়াজ গ্রাজুয়েট ফ্রম ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড বিইং এন আমেরিকান সিটিজেন। তার সাক্ষাৎকারে সে বলছে যে আমাকে আমার লিভিংহুড মেনটেন করার জন্য 14 ঘন্টা কাজ করতে হয়। আর আমরা দেখেন কত অলস জাতি, আমরা অফিসে একটু বেশি কাজ করলে বলে যে এই কিরে এত কাজ করা লাগে অফিসে। মানে এই যে আমাদের এটা নোশন এন্ড কালচার অফ নট ওয়ার্কিং, এইটা আমাদেরকে অনেক পিছনে ফেলিয়ে রাখে। তো আমার ধরেন আমি বিশ্ববিদ্যালয় জীবনে সরাসরি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হইনি, ছিলাম না, বাট অলওয়েজ রাজনৈতিক সচেতন ছিলাম। আপনারা জানেন যে আমরা 90-এর জেনারেশন, এবং আমরা এই এরশাদের মতো একজন স্বৈরাচারকে আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলন করে ছাত্ররা ভূমিকা রেখেছেন, এই দেশের রাজনীতিবিদরা ভূমিকা রেখেছেন, সাধারণ মানুষ ভূমিকা রেখেছেন, ব্যবসায়ীরা ভূমিকা রেখেছেন। এই রাজনীতিবিদ, ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে স্বৈরাচারী এরশাদ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তখন আমাদের কাছে মনে হয়েছে, ব্যক্তিগতভাবে যদি আমি বলি, তাহলে এই যে 9 বছরের একটা আন্দোলনের পরে এরশাদের মতো দুর্দণ্ড প্রতাপশালী একটা লোককে ক্ষমতা থেকে সরানো গেছে, এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে যে আসলে পরিশ্রম করলে এবং লেগে থাকলে সফলতার পথ থেকে আপনাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। তাহলে রাজপথের এই আন্দোলনের চিত্র আপনাকে আলাদাভাবে চিত্রায়িত করেছে কিনা, এটি আপনার অন্তত বিসিএস এর ক্ষেত্রে বা এই যে লিডারশিপ কোয়ালিটির যেটি বিসিএস এ দেখা হয়, এই আন্দোলনের রাজপথের অঙ্গনটিকে আপনি আসলে লিডারশিপকে অনুধাবন করানোর জায়গায় অনেক বেশি ফলপ্রসূ হয়েছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা তখন 90-এর যে ছাত্র আন্দোলন, ধরেন যে আমরা যদি আপনাকে বলি যে শামসুজ্জামান দুদু ভাই, আসাদুজ্জামান রিপন ভাই, তারপরে এই যে জহিরুদ্দিন স্বপন, হাবিবুর রহমান হাবিব ভাই ছাত্রলীগে ছিলেন,
তারপরে বাবুল চৌধুরী ছাত্র ইউনিয়নের ছিলেন। তো আমরা ওনাদের সকলের বক্তৃতা শুনতাম, বিশেষ করে আমি ক্লাস না থাকলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের বক্তৃতা শুনতাম। তো এই ওনাদের বক্তৃতাতেও কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, বুঝার আছে। এই যে এই যে মনে করেন ওনারা কেউ জেলে যাচ্ছে, কেউ পালিয়ে থাকছে, কেউ আবার ওই নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, জানেন যে ছাত্রদের মধ্যে অনেক ইয়েটে হয়েছে। তো এর মধ্যে দিয়েও কিন্তু লিডারশিপ বেরিয়ে আসে। তা আমরাও ঠিক ধরেন, আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি অনার্স পরীক্ষা দেওয়ার পরে কিন্তু ইনসিডেন্টালি আমি একটা চাকরি করি। আমি কখনো মানে টিউশনি করার মানে পরিবেশ হয়নি বা হয়নি, খোঁজাখুঁজি করিনি। ওই পড়াশোনা এই নিয়েছিলাম, আর বাড়ি থেকে যেই টাকা দিত সেই টাকা এবং আমার একটা ছোট্ট স্কলারশিপ ছিল, এইটা মিলিয়ে আমার ভালো চলে যেত। তো ওই মানে বই কেনা, পড়াশোনা, বন্ধু বান্ধব, গল্প, আড্ডা সবই হয়েছে। বই মেলায় গিয়েছি, খেলাধুলা করেছি, সবকিছু করেছি। কিন্তু এর মধ্যে হঠাৎ অনার্স পরীক্ষা দেওয়ার পরে আমি একটা চাকরির সুযোগ পেয়ে যাই। আমার বন্ধুরা বলল যে এরকম একটা জায়গা আছে, তুই চাকরি করবি। তারা পাবলিক এডে বা ম্যানেজমেন্টে গ্রাজুয়েট করতেছে। তা আমি চলে গেলাম, যে আমি 2,500 টাকা বেতনে একটা চাকরিতে ঢুকলাম। এই যে আমার মানে শুরু হলো, এবং ওই জবটাও কিন্তু আমাকে একটা কনফিডেন্স দিয়েছে। আমি বলবো যে তখন আপনি দায়িত্বশীলতার জ্ঞান দিয়েছে, এবং দায়িত্বশীল হলে যে আপনি রিওয়ার্ডেড হন। কারণ তখন 2500 টাকা মাস্টার্সে পড়া একটা ছেলে, আমার মনে হয় ওই সময় বিশ্ববিদ্যালয়ে খুবই কম ছিল। টিউশনি ছাড়া চাকরি করে পয়সা রোজগার করে পড়াশোনা করা ইটস এ রেয়ার থিং ছিল আমাদের সময়। এখন হয়তো অনেকের অনেক রকম সুযোগ আছে। তো আমি ওই কোম্পানিতে কাজ করতাম। তো আমার যে ওখানকার যে এমডি সাহেব ছিলেন, হি ওয়াজ এ গ্রাজুয়েট অ্যান্ড MBA ফ্রম মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি। দেখেন আমার মানে আমি যদি বলি যে I was lucky enough, সব সময় ভালো এনভায়রনমেন্ট। বেতন কত পেলেন সেটা বিবেচ্য নয়, কিন্তু যার দায়িত্বে কাজ করছেন তিনি একজন আমেরিকান এডুকেটেড। আমার শিক্ষকরা ছিলেন, শিক্ষকদের কথা যদি না বলি অকৃতজ্ঞ হব। আমি ধরেন যে লুৎফুল হক চৌধুরী মতো শিক্ষক, ডক্টর মোহাম্মদ খানের মতো শিক্ষক, প্রফেসর আসাদুজ্জামান স্যার, জাস্ট ফাদারলি ফিগার, মানে একেবারে নিজের সন্তানের মতো আমাদেরকে, মানে স্যার রাগ করতে পারেন এটা আমরা জানতাম না। তারপরে ডক্টর নাজমুন্নেসা মাহতাব, সালাউদ্দিন আমিনুজ্জামান, ডক্টর তারেক স্যার, তারপরে ডক্টর আক্তার স্যার, ডক্টর মাহবুব স্যার, মানে আমি জানি না কারণ বাদ পড়লো কিনা, আমার মনে হয় যে এই শিক্ষকরা, এই যে সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ স্যার, আমরা নূর মোহাম্মদ মিয়া স্যারকেও পেয়েছি, যে আমাদের এই ডিপার্টমেন্ট এস্টাবলিশ করে 1973-তে। তো এই স্যারদের স্নেহাশিস পেয়ে আমরা বড় হয়েছি। এবং যখন আমি পার্শিয়াল কর্মজীবনে গেলাম, যে আমেরিকার মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে MBA করা একজন লোকের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। এরপরে কিন্তু আমি এই অনার্স মানে মাস্টার্স ক্লাস সাসপেন্ড হতে হতে আবার একটা মাল্টিন্যাশনাল গার্মেন্টস বাইং হাউসে আমি জয়েন করে ফেললাম। তখনও আমার মাস্টার্স জাস্ট হলো, ক্লাস সাসপেন্ড হয়েছে, পরীক্ষা শেষ হয়নি, এবং এর মধ্যে কিন্তু আবার BCS রিটেন পরীক্ষা দিচ্ছি। তো যেটা করলাম, যে দেখলাম যে ম্যাথ এবং সায়েন্সের জন্য ওই বেসিকলি SSC লেভেলের ম্যাথগুলো আসে। তো নীলক্ষেত থেকে একটা বই কিনে আনলাম, জিওমেট্রির বই এবং ম্যাথের বই কিনে আনলাম। আমার মনে হয় 25 টাকা না 30 টাকা দিয়ে পুরনো 2টা বই কিনে আনলাম, মাঝে মধ্যে একটু দেখতাম। তো এই যে ধরেন আমি 2টো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি, এটা কিন্তু আমাকে কনফিডেন্স দিয়েছে। এবং আপনাকে আমি বলি, আমি যেদিন BCS এর ভাইবা দিতে যাই,
সেদিন আমি আমার অফিস থেকে 3 ঘন্টার ছুটি নিয়ে গেছি। 3 ঘন্টার ছুটি। 9টা থেকে 12টা হলো আমার ছুটি। আর আমাদের অফিসের নিয়ম ছিল, এটা একটা জার্মান মাল্টিন্যাশনাল কোম্পানি, 146টা দেশে তখন এটার মানে অফিস ছিল। তো সেখানকার পরিবেশটা আপনি বুঝতেই পেরেছেন। আমরা একই অফিসে প্রায় 7-8টা দেশের লোক কাজ করতাম, 19 জন লোক, 7-8টা ন্যাশনালিটি আমাদের। তো এরকম এখানে একটা ল্যাঙ্গুয়েজ সোসাইটি আপনাকে দিয়েছিল। ডেফিনেটলি আমি যে একটু আগে বললাম যে আমার ইংরেজি এনহ্যান্স করার জন্য আমি ওই মুভিজ দেখতাম, 10:30টার নিউজ খুব কম বাদ দিয়েছি। এবং যখন আপনার বিশ্ববিদ্যালয়ের ডিশ লাইন আসলো, তখন বিবিসি, সিএনএন সুযোগ পাইলেই দেখতাম। এবং মধ্যখানে একটু বলে রাখি নিজের কথা, আবারও বলছি যে আসলে নিজেকে গ্লোরিফাই করার জন্য বলছি না, অর্থাৎ পরিশ্রম করলে যে আপনাকে ফলাফল দেয়। আমি কিন্তু আমাদের যে আধুনিক ভাষা ইনস্টিটিউট আছে, ওখানে তখন একটা সিস্টেম ছিল, এখন আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমাদের তখন 4টা ফ্যাকাল্টি ছিল, আর্টস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স আর কমার্স। এ মিলে এই 4টা ফ্যাকাল্টি থেকে সম্ভবত 120 জনকে নিয়ে ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাতো, ল্যাঙ্গুয়েজ ইয়াতে। এবং এখানে 3 বছর ব্যাপী কোর্সটা, অর্থাৎ জুনিয়র সার্টিফিকেট 1 বছর, জুনিয়র সার্টিফিকেট পাশ করলে সিনিয়র সার্টিফিকেট 1 বছর, সিনিয়র সার্টিফিকেট করলে ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 3 ইয়ার্স। তো আমি আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিন্তু এটা টাচে রেখে এইটাতে আমি এডমিশন নিয়েছি, এবং ওইটা পরীক্ষা দিয়ে এডমিশন নিতে হয়। আচ্ছা আচ্ছা। 1600 পরীক্ষা দিয়েছি আমরা, 120 জন সিলেক্টেড হয়েছি, অল ওয়ার দি স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। তো আমি ওই মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে 3টা থেকে 5টা পর্যন্ত সপ্তাহে 3 দিন আমি এই ল্যাঙ্গুয়েজ ক্লাস করতাম। তারপরে এই যে আমাদের সময় ডিবেটেও পার্টিসিপেট করার চেষ্টা করেছি, খেলাধুলা করেছি। ডাকসু তো আমাদের সময় 2টো ডাকসু হলো। বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটি, ডিবেট স্ট্রাকচার, এটি দ্বারা একজন শিক্ষার্থী তাকে নিজেকে কিভাবে আরও বেশি ওয়াইড হার্টেড করে নিতে পারে, আরও বেশি নিজেকে সমুজ্জ্বল বা আরও বেশি নিজের ভিতরটাকে উজ্জ্বল করে নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার ভিতরে এই ডিবেট সোসাইটি ছিল কত পার্সেন্ট আপনাকে আলাদা একটা জগৎ দিয়েছে? আপনাকে যদি আমি বলি যে আসলে ডিবেটের মূল এসেন্সটা কি, মূল থিমটা কি, অর্থাৎ আপনি যুক্তি তর্কের মাধ্যমে আপনার অপোনেন্টের যুক্তিকে খণ্ডন করবেন এবং আপনি তথ্য উপাত্তের ভিত্তিতে আপনার বক্তব্যকে উপস্থাপন করবেন। এবং যার তথ্য উপাত্ত যত সমৃদ্ধ হবে, যত জীবন ঘনিষ্ঠ হবে, যত বাস্তব হবে, সেই কিন্তু আলটিমেটলি উইন করবে। তারপরে প্রেজেন্টেশনের একটা নিয়ম সেখানে মানতে হয়, আপনাকে একটা টাইম লিমিট দেয়া আছে, আপনি কি ধরনের শব্দ বলবেন, ভাষার স্পষ্টতা, উচ্চারণের শুদ্ধতা, এগুলো কিন্তু বিবেচনায় নেওয়া হয়। তো এই যে আমরা যে ডিবেট ক্লাবের মেম্বার ছিলাম, এইগুলা দিয়ে কিন্তু আমি হয়তো পারফেক্ট পারি নাই, কিন্তু কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। এবং এই কাজগুলো আমাকে ব্যক্তিগতভাবে সহায়তা করেছে নিজেকে গড়ে তোলার জন্য। আমাদের শিক্ষা বিভাগকে আরো বেশি সমৃদ্ধ করতে আমাদের তরুণমতি শিক্ষার্থীরা অনেক সার্টিফিকেট ওরিয়েন্টেড পড়াশোনা করে আসেন, ভালো সার্টিফিকেট নিয়ে আসেন, কিন্তু ভালো কথা বলতে পারেন না, যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করতে পারেন না। তাদের বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা প্রতিটি জায়গায় কিন্তু মার খান। এই মার খাওয়ার প্রবণতা কমাতে পারে কিনা এই ডিবেট সেক্টরটি, এটি একেবারে স্কুল পর্যায়ে ডিবেটটি আসলে চালু করার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কি দৃষ্টি আকর্ষণ মনে করছেন? শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে পারে? আমি মনে করি যে এই ডিবেটগুলো বা এই ধরনের কার্যক্রমগুলো, এবং আমি আরেকটা অনেক বাস্তব একটা কথা আপনাদেরকে শেয়ার করব, যে ডিবেট বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা যেটা বলি সহশিক্ষা কার্যক্রম, ইন রিয়েল সেন্সে একটা মানুষকে কিভাবে গড়ে উঠতে সহায়তা করে। আমি কিন্তু আসলে আমার স্ট্যামারিং ছিল, স্ট্যামারিং মানে তোতলামি, আমার কথা বলতে জড়তা চলে আসতো। তো আমি দেখা যেত যে
শাই ফিল করতাম। কোথাও আমার কথা বলতে হবে এটা মনে হলেই আমার কাছে আলাদা একটা কাঁপুনি ঝাঁকুনি, এবং আমি কথা বলতে পারতাম না। অনেক সময় দেখা যেত যে নিজের নামটা বলতে যে আমি 2-3 বার মানে এরকম উঠছি, কিছু ওয়ার্ড আমি বলতে গেলে আমার স্ট্যামারিং হতো। তো এটি প্রথম আমি এই ভয়টুকু কাটিয়ে উঠি, আবারও সেই মফিজউদ্দিন আহমেদ স্যারের কাছে আসতে হয়। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে শেয়ার করব, ভুলে গিয়েছিলাম আমি। স্যার যখন 78-এ আসলেন, ক্লাস 4-এ আমরা, উনি আমাদেরকে প্রথম দাঁড় করিয়ে বললেন, যা আসে বলো, মনে যা আসে বলো, মনে যা আসে বলো, বলতেই হবে, বলতেই হবে। কবিতা বলো, যা বলো, তুমি যা কিছু বলতে হবে। এই যে অন্যের সামনে দাঁড়িয়ে কথা বলা, আমি তো প্রথম যাবই না, বাট স্যার তো না গেলে যদি আমাকে মারে, এই যে শুরু করেছি। এবং স্যার আমাদেরকে দিয়ে নাটক করিয়েছে, আমাদেরকে দিয়ে বক্তৃতা দেওয়া হয়েছে। আমরা যখন ক্লাস 10-এ পড়ি, আমাদের এখানে আমাদের স্কুল তো নতুন স্কুল, আমাদের স্কুলে তখন টিএনও বলতো, থানা নির্বাহী অফিসার, উনি ভিজিট করবে। তো উনি ভিজিট করবে, কে বক্তব্য দিবে, এবং আমাকে সিলেক্ট করলো। তখনও কিন্তু আমার স্ট্যামারিং আছে, বাট আল্লাহর রহমতে আমি স্যার যেভাবে বললেন একটা বক্তব্য লিখে, তো এই বক্তব্যটা উপস্থাপন করলাম। বক্তব্যটা উপস্থাপন করার ফলে ওই যে আমাদের যে ইউনো স্যার ছিলেন, উনি আমাদের স্কুলে বিজ্ঞান ভবনের জন্য 75,000 টাকা অনুদান বরাদ্দ দিয়ে গেলেন। এবং সেই বিজ্ঞান ভবনে কিন্তু আমরা কাজ করেছি। আমরা পরে এই মানে গবেষণার জন্য, এটি অন্যতম একটা স্মৃতি এবং অনুপ্রেরণার। হ্যাঁ, এবং এই যে ধরেন ডে বাই ডে মানে আস্তে আস্তে ইনক্রিজ করলো। এবং এই স্ট্যামারিংটার জন্য আমি পরে আপনার কণ্ঠশীলনে ভর্তি হয়েছি। তাদের কিছু থেরাপি, মানে আমি বলতাম না যে আমি স্ট্যামারিং এর জন্য ভর্তি হয়েছি, আমি আবৃত্তি শেখার জন্য ভর্তি হয়েছি, ডিবেটের জন্য ডিবেট সোসাইটির মেম্বার হয়েছি। তো এই যে আস্তে 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 দেখা গেল যে আমার স্ট্যামারিংটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দূর করে দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ। এখন আমি কথা বলি, এখনো হয়তো একটু একটু হয়, বাট এটা বুঝার মতো না, হ্যাম্পার করে না। কিন্তু আমার কিন্তু অনেক স্ট্যামারিং ছিল। তো এই যে ডিবেট বলেন, আবৃত্তি বলেন, এবং এক্সটেম্পোরারি যে যে কি বলে তাৎক্ষণিক কিছু বলার অভ্যাস, এর সূত্রপাত ওই মফিজউদ্দিন আহমেদ স্যার আমাদেরকে করিয়ে দিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ে যখন আমি একটা ইনস্টিটিউশনাল সেট আপ পেয়েছি, এই সবগুলো সুযোগকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি, আমাকে ডেভেলপ করার। প্রতিটা বিষয়ে যুক্ত করে নিজেকে তৈরি করে আপনি বিসিএস এর ভাইবা বোর্ড পর্যন্ত গেলেন। আজ এক সময় আপনি যেখানে ভাইবা বোর্ডে গিয়েছিলেন, জুরি বোর্ডের মুখোমুখি হয়েছিলেন, আজকে আপনি নিজে সেই জুরি বোর্ডে আছেন, ভাইবা নিচ্ছেন। সেই সময়ের অভিজ্ঞতা, এই সময়ের ভাইবার নেবার অভিজ্ঞতা, দেবার অভিজ্ঞতা এবং নেবার অভিজ্ঞতা আসলে কি শিক্ষা রয়েছে? আসলে ভাইবা তো এখনো আমরা দেই, কারণ হচ্ছে মানে যেটা বলা হয় যে ধরেন আমার সিনিয়র অফিসার যখন আমাকে ডাকেন কোনো বিষয়ে, ওইটাও কিন্তু একটা ভাইবা। দেখা যায় যে আমার রুমে আমি খুব বলতে পারছি, স্যার যখন আমাকে ডাকেন, স্যার শুনতে গেলে আমার কাছ থেকে হয়তো সবটা আমি যা জানি সব কথা স্যারকে বলতে পারি না। তো ভাইবা এমন একটা বিষয়, আপনি যেখানেই শুনবেন ভাইবা, দেখবেন যে নিজের মধ্যে একটা ভীতি আসে। তবে এটাকে উতরে যাওয়ার পদ্ধতিটা হচ্ছে, আপনি যদি যে বিষয়টা আপনি জানেন, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমে নিজেকে সেটেল করবেন। বাট এইটা করার জন্য তো আপনি 10 মিনিট সময় পাবেন না। আপনাকে মনে করতে হবে এটা একটা খেলা, এই মাঠে আপনি আসছেন এবং আপনাকে জিততে হবে। কারণ হচ্ছে আপনার সামনে যারা বসে আছে ওনারা হয়তো আপনার চেয়ে অভিজ্ঞ, বাট আপনার সাবজেক্টে কিন্তু লেটেস্ট নলেজ আপনিই জানেন, ওনারা অনেকে জানে না। রাইট। এই কনফিডেন্সটা যদি আপনি গেইন করতে পারেন, আর যেটা জানেন আপনি এটা স্পষ্ট করে বলতে হবে, স্পষ্ট করে আর্গুমেন্টেটিভলি, এবং মানে আপনি অনেক কথা বলা দরকার নেই, মানে রেলেভেন্ট কোশ্চেনটা, অর্থাৎ আপনাকে নিজের নাম জিজ্ঞেস করছে, দাদার নাম বলার দরকার নেই, আপনি নিজের নামই বলেন, অসুবিধা নেই।
পিএসসিতে আপনারা পরীক্ষার্থী, আপনারা সবাই যাচ্ছেন স্বপ্নের জায়গাটি সরকারি একটি প্রথম শ্রেণীর চাকুরিজীবী হতে হবে এই প্রত্যাশায়। ওই সময় হয়তো আপনারা 1.5 লক্ষ হোক বা 1 লক্ষ হোক পরীক্ষা দিয়েছিলেন। সরকারি কারিকুলাম হিসেবে হয়তো 2000 বা 3000কে সরকার সে সময় নিতে পেরেছিল, বাকিদেরকে কিন্তু সরকার নিতে পারেনি। বাকিদের জায়গাগুলো নিয়ে আসলে আমাদের রাষ্ট্রের কি ভাবনা ভাবা দরকার। সবাই তো স্বপ্ন দেখে এসেছিল, কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, হয়তো একটু একটু কম কম মার্ক পেতে 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 শেষ পর্যন্ত তারা হয়তো নিজে চলে গেছে। কিন্তু এই ছেলেটি বা এই মেয়েটি যে বিসিএস এর স্বপ্ন দেখেছে, যে পরিবারের একজন স্বপ্নের মানুষ হিসেবে সরকারের এই গুরুত্বপূর্ণ জায়গায় আসতে চায়, তাদেরকে যখন সরকার নিতে পারবে না, তারা কিভাবে আসলে এটাকে ইউটিলাইজ করবে এবং সেখান থেকে কিভাবে পরিবারের দায়িত্বশীল হিসেবে ঘুরে দাঁড়াবে বলে আপনি মনে করেন? আসলে আমি তো লোক প্রশাসন পড়েছি, পড়ার সুবাদে ধরেন ম্যানেজমেন্ট পড়াশোনা করেছি, ইকোনমিক্সের মানে ধরেন আর্লি বিষয়গুলো পড়েছি, আরও কিছু বিষয় পড়াশোনা করেছি। আমি যেটা বুঝেছি আসলে এক সাবজেক্ট পড়ে সবাই একরকম রেজাল্ট হবে না, একরকম কর্ম হবে না। কারণ হচ্ছে কর্মের তো সীমাবদ্ধতা আছে। যেমন ধরেন পলিটিক্স করে 10,000 লোক, এমপি হয় কিন্তু 300 জন, মন্ত্রী হয় 40, 30, 35। তাইলে বাকিরা কি রাজনীতি ছেড়ে দেয়? না, ছেড়ে না, লেগে থাকে। জীবন যুদ্ধে আপনাকে থাকতে হবে। আর সরকারি চাকরি টোটাল চাকরির মধ্যে আমি স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স তাই আমার কাছে, বাট আপনি যদি আমার গভর্নমেন্টের টোটাল সাইজ ধরেন, সেই সাইজের মধ্যে ক্লাস 1 অফিসারের সংখ্যা কত? ইট ইজ ভেরি মাইক্রোস্কোপিক। ধরেন যে লেস দেন 7-8% হচ্ছে ক্লাস 1 অফিসার। টোটাল যে ওয়ার্কফোর্স রাফলি আপনি যদি 22 লক্ষ ধরেন আমাদের সরকারি চাকরিজীবী, আমরা সাচিবিক পদগুলি দেখি, সাচিবিক এবং এডিশনাল সাচিবিক পদে সব মিলে হয়তো 200 জন। তো দেখবেন যে টোটাল ক্লাস 1 জব যদি আপনি ধরেন সবাইকে মিলে, ধরেন আমার যে লাইব্রেরিয়ান, আমার যে আছে, সব মিলিয়ে বাংলাদেশ সরকারের ক্ষেত্রে সরকারের ওয়ার্কফোর্স হচ্ছে মাত্র 22 লাখ। কিন্তু আমার দেশের ওয়ার্কফোর্স তো 22 লাখ না। সরকার হচ্ছে একটা ক্ষুদ্র এন্টারপ্রেনার। এখন আমাদের দরকার হচ্ছে বেসরকারি সেক্টরের ডেভেলপমেন্ট, এবং বেসরকারি সেক্টরকে ডেভেলপ করতে হলে বিনিয়োগ হতে হবে, বেসরকারি উদ্যোক্তা তৈরি করতে হবে। কারণ একজন চাকরিজীবী শুধু নিজের চাকরিটাই সে মানে নিজের চাকরিটার নিজের স্বার্থ কেন, সে নিজে আরো 10 জনের চাকরি ব্যবস্থা করবে না, তার তো সুযোগ নাই। যেমন আমি চাকরি করছি, আমি তো পারছি না অন্যের জন্য চাকরি তৈরি করতে। আমি সরকারি কাঠামোতে যেই চাকরি হয় সেটা হয়তো আমার পজিশনের দিক থেকে আমি ইন্টারভিউ নিয়ে এটা ফিল আপ করছি। কিন্তু একজন এন্টারপ্রেনার, বেসরকারি যে উদ্যোক্তা, আমি ধরেন আমি বলেছি আপনাদেরকে যে আমি 2টো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি। ওখানে উদ্যোক্তা ছিল 4 জন, বাংলাদেশি যে কোম্পানিটা, কিন্তু আমরা ওখানে কাজ করতাম প্রায় 30-35 জন। 30-35 জনের পিছনে যদি আরো লোক দেখেন আপনি, তাহলে 4 জন 30-35 জনের জব তৈরি করেছে। আর আমি যে জার্মান কোম্পানিতে ছিলাম, ওনারা 2 ভাই, ব্রিনিংমায়ার, অগাস্ট ব্রিনিংমায়ার এন্ড ক্লেমেন্স ব্রিনিংমায়ার, 2 ভাই জার্মানি থেকে কাপড় সেলাই করতো 17th সেঞ্চুরিতে। এটা যে তারা সামারের সময় ইয়াতে বিক্রি করতো, নেদারল্যান্ডসে বিক্রি করতো। তারপরে 2 ভাই মিলে একটা কোম্পানি করেছে। সেই কোম্পানি 4th জেনারেশনে এসে এটা বিশাল মহিরুহ হিসেবে দাঁড়িয়েছে, সারা বিশ্ব মানে 146 কান্ট্রিতে কাজ করতো। তা আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদেরকে আসতে হবে যে বেসরকারি সেক্টর সরকার ফেসিলিটেট করবে, বেসরকারি সেক্টর হলো মূল এন্টারপ্রেনারের ভূমিকা পালন করবে। তো এখন যারা সিভিল সার্ভিসে আসলো, এটা তো 3%, 4%, 2%, বাকিরা অন্যান্য সেক্টরে যাবে। আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে, আমার ইন্ডাস্ট্রির মধ্যে ডিফারেন্ট সেক্টর আছে। এই যেমন জার্নালিস্ট আপনারা আছেন, এটা মিডিয়া তো এখানে একটা বিশাল ইন্ডাস্ট্রি। আগে শুধু সংবাদপত্রের চাকরি ছিল,
টেলিভিশন এটা ন্যাশনালাইজ টেলিভিশন ছিল, এখন দেখেন মিডিয়া জগৎ কত বড়। তো আমরা যদি এই সেক্টরগুলোতে প্রপার বিনিয়োগ করতে পারি, রাষ্ট্রের যদি প্রপার পলিসি থাকে, আমরা যদি দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন করতে পারি, তাহলে দেখবেন যে মানে যারা বিসিএস এ আসলো না তারা এর চেয়ে বড় কন্ট্রিবিউশন কিন্তু রাখতে পারবে। স্যার এখন আমি ধরে নিচ্ছি আপনি পিএসসি কারিকুলামের সাথে জড়িত আছেন, ধরে নিচ্ছি আপনি একজন পিএসসি চেয়ারম্যান হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। আমরা 5 লক্ষ শিক্ষার্থী বিসিএস এর জন্য অ্যাপ্লাই করেছি, এর মধ্যে মাত্র 5,000 আপনারা নেবেন, আর 4,95,000কে আমরা স্বপ্ন দেখে এসেছিলাম, আমরা নিজেদেরকে তৈরি করেও এসেছি, প্রিপারেশন নিয়ে আসছি, কিন্তু আপনারা আমাদেরকে নেবেন না। অর্থাৎ 5,000কে আপনি বিসিএস এর জন্য সুপারিশপ্রাপ্ত করবেন, তাদের একটা গভর্নমেন্ট চাকরির টিকিট ধরিয়ে দিবেন। বাকি 4,95,000কে আপনারা যেভাবে আমাদেরকে লালন করতে পারেন, ধারণ করতে পারেন, তার কিছু থিম হিসাবেই যদি একটি বাড়ি একটি শিল্প, আমরা যেটা চায়নাতে দেখি, এটার ব্যাপারে যদি একটা কোম্পানির লাইসেন্স সরকার দিয়ে দেয় যে ঠিক আছে বিসিএস এর জন্য আসতে পারছিল, তোমাদের 5,000কে নিয়েছে, বাকিদের নিতে পারছে না, তোমাকে একটা কোম্পানির লাইসেন্স আমি দিয়ে দিলাম। রাষ্ট্র কিন্তু পারলে একটা বিনা খরচে একটা অনুমোদন দিয়ে দিতে পারে, যাও তুমি বিজনেস করে খাও, কারণ যেহেতু তুমি অনেক বড় লড়াই লড়েছো, বিসিএস এর জন্য তোমার অন্য কোনো দিকে যাও নাই, তুমি সর্বোচ্চ স্বপ্ন দেখে এসছো, তোমার কিছু রাষ্ট্র থেকে কিছু পাওয়া উচিত। ওকে, যদি আমরা 1 লক্ষকে বা 2 লক্ষকে যদি কোম্পানির সুযোগ দিয়ে দিই, বা আমাদের এখান থেকে রাষ্ট্র থেকে 1,20,00,000 রেমিটেড যোদ্ধা সারা দেশে ছড়িয়ে আছে, এবং এই রেমিটেড যোদ্ধারা ম্যাক্সিমামই অর্ধশিক্ষিত, আধা শিক্ষিত এবং কর্মবিমুখ, ওই নর্মাল কিছু কাজ, যার কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি কি, বাংলাদেশিরা হচ্ছে ভিখারির জাতি, তারা হচ্ছে লেবার শ্রেণীর জাতি, এর কোনো শিক্ষিত কোনো যোগ্য লোক নেই, এভাবে কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে। কিন্তু এই 5 লক্ষের মধ্যে সবার জন্য যদি সুযোগ থাকে যে এদেরকে বিসিএসে নিব, বাকিদেরকে আমরা একটা অ্যাব্রোড করার জন্য একটা ভিসা দিব, একটা পাসপোর্ট দিয়ে দিব, এবং তোমরা যাও বিদেশে ছড়িয়ে পড়ো, যেহেতু রাষ্ট্র হিসেবে তোমরা বিসিএস এর জন্য আসছিলা, তোমাদেরকে আমরা নিতে পারবো না, তোমার যোগ্যতা তোমরা বিশ্বে মেরে ধরো, সেখানে তুমি রেমিটেড যোদ্ধা হিসেবে রাষ্ট্রকে তুমি দাও, এবং প্রয়োজনে তোমার এটা আমরা ক্রেডিট দিচ্ছি, ক্রেডিটটা তুমি ব্যাংকিং খাতে দিয়ে রাষ্ট্রের জন্য তুমি কল্যাণকর করো। আর কিছু ব্যক্তিকে যদি আমরা কোম্পানির লাইসেন্সের ব্যবস্থাগুলি করি, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রের এই 5 লক্ষ জনগোষ্ঠীকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ কিনা, যে রাষ্ট্রের 99% জনগোষ্ঠী সর্বোচ্চ স্বপ্ন দেখে স্বপ্ন থেকে ব্যাহত হয়, ছেলেরা বিসিএস এতিম হয়, মেয়েরা বিসিএস বিধবা হয়, বিসিএস শেখা খায়, বা বিসিএস হতাশার নিমজ্জিত চলে যায়, বিসিএস সুইসাইড পর্যন্ত একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। বহু বিসিএস যোদ্ধাকে দেখেছি যে চূড়ান্ত জায়গায় যখন আর সে পায়নি, তখন সে স্ট্রেস রক্ষা করতে না পারে বিসিএস সুইসাইড পর্যন্ত করেছে। এই জায়গাটা নিয়ে ব্যাপক আকারে কাজ করার ব্যাপার আছে কিনা, আপনি কি মনে করছেন? আমি যেটা আসলে ওই শুরুতে বলেছিলাম যে দেখেন, কারোরই একমাত্র বিসিএস তো গোল হওয়ার কথা না, কারণ বিসিএস আপনাকে কত পার্সেন্ট পোস্ট দিতে পারবে বিশ্বের কোথাও নাই। আপনি ধরেন আমেরিকাতে এত বড় ওয়ার্কফোর্স, ওখানে মাত্র 35 লাখ হলো ফেডারেল এমপ্লয়ি, ফেডারেল এবং স্টেট এমপ্লয়ি মিলিয়ে, তো মাত্র 35 লাখ, যেখানে আমেরিকাতে আপনার টোটাল ওয়ার্কফোর্সের সাইজ হচ্ছে প্রায় আপনার 18 কোটি 17 কোটি, সেখানকার মধ্যে মাত্র হচ্ছে এই 35 লাখ হচ্ছে সরকারি চাকরিজীবী। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে পড়াশোনা করা মানে একমাত্র বিসিএস আমার টার্গেট, বিসিএস না হলে আমার জীবন শেষ হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। আপনি আপনার নিজেকে যোগ্য করে গড়ে তোলেন, গড়ে তুলে আপনি এন্টারপ্রেনার হন, আপনি বিদেশে যান। আপনি দেখেন, আমরা বিদেশে গিয়েছি, আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি, একটা মাস্টার্স করেছি পাবলিক পলিসিতে, ওখানে দেখা যায় বাঙালির চেয়ে ইন্ডিয়ানরা আগে গেছে, মানে বাংলাদেশিদের চেয়ে ইন্ডিয়ানরা ওখানে আগে, বাংলাদেশিদের চেয়ে ইন্ডিয়ানরা আগে বেশি। তো তাহলে ইন্ডিয়া দেখেন আপনি, তাদেরও তো সিভিল সার্ভিস আছে, তাদেরও আইএএস অফিসার আছে, আইএফএস অফিসার আছে, আইপিএস অফিসার আছে। তো সমগ্র জাতি তো হুমড়ি খেয়ে এই আইএএস অফিসারের জন্য নেমে পড়ে না, তারাও করে। পাশাপাশি দেখেন আইটিতে তারা কত ডেভেলপ করেছে। এখন সরকারের যে ভূমিকাটা, সরকার হলো ব্যবসা বান্ধব এবং আপনার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, এটাকে রেগুলেট করা, শিক্ষিত তরুণদেরকে এই জব সেক্টরের সাথে ইনভলভ করা, এই দায়িত্বগুলো হচ্ছে সরকারের। সরকার কিন্তু
ধরেন আমি বলবো না 100% সাকসেসফুলি আমরা করছি, বাট আমরা কিন্তু করছি। এখন আপনি দেখেন একটা কারিগরি বোর্ড তৈরি হয়েছে, অ্যাক্রেডিটেশন কাউন্সিল তৈরি হয়েছে, আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি। তো এখন আপনি যদি সরকারি এইসব প্রতিষ্ঠানগুলো থেকে, আমাদের বিটাক আছে, আমাদের পলিটেকনিক্সগুলো আছে, আমাদের টেকনিক্যাল ট্রেনিং স্কুলগুলো আছে, বিভিন্ন সার্টিফিকেট কোর্স আছে, দেখবেন যে আমাদের মধ্যে একটা মানসিকতা হয়ে গেছে মাস্টার ডিগ্রি পাশ করে অফিস সহায়ক হতে আসে। অফিস সহায়ক মানে কি? বেসিকলি পিয়ন। বেসিকলি সে হলো ওই অফিসারদের মানে কাজকে সহজ করার জন্য ফুট ফরমাস খাটে। এই কাজ করতে সে রাজি আছে, কিন্তু সে একটা প্রশিক্ষণ নিয়ে এন্টারপ্রেনার হতে রাজি। স্যার এই কাজের জন্য তার জীবন তাকে এখানে নিয়ে এসছে, এই স্বপ্ন দেখে দেখে সে তার পিতামাতার দায়িত্বশীল হবে, তার সংসারের দায়িত্বশীল হবে, প্রতিটা দায়িত্বশীল হওয়ার জন্য সেই জায়গায় এসছে। কিন্তু সে হয়তো ভালো মার্ক পায়নি, হয়তো ভাইপা বোর্ডে যে জায়গা পায়নি, বা সেকেন্ড ক্লাস বা বিসিএস নন ক্যাডার জবের ক্ষেত্রে সে হয়তো উপযুক্ততা পায়নি, কিন্তু তাকে তো দিন শেষে কর্ম নিয়ে ফিরতে হবে। তাই তার প্রেশার হচ্ছে আমার পিয়ন হলো একটি চাকরি চাই। আমাদের এডুকেশনালের যে সেট আপটা, এটা হচ্ছে প্রোডাক্টিভ এডুকেশন, এটা হচ্ছে নন প্রোডাক্টিভ এডুকেশন, এটা হচ্ছে কেরিয়ার এডুকেশন, নন ক্যারিয়ার এডুকেশন। স্কিল ওরিয়েন্টেড এডুকেশনের ক্ষেত্রে যারা আপনি বলেছেন যে আপনি এমবিবিএস এর জন্য, মেডিকেলের জন্য আপনি পড়াশোনা করছিলেন, যদি আপনি চান্স পেতেন আপনার কাছে স্কিল ওরিয়েন্টেড এডুকেশন ছিল, আপনি বিসিএস এ না আসলেও আপনি কিন্তু নিশ্চিন্তে একটা প্র্যাকটিস করে চলতে পারতেন। বা আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যেতেন তাহলেও আপনার নামের একটা টাইটেল লেগে থাকতো, আপনার কিছু কাজ জানতেন, একটা টেকনিক্যাল সাউন্ডেড একজন মানে স্টুডেন্ট আপনি হতে পারতেন। কিন্তু এখানে নন প্রোডাক্টিভ এডুকেশন, উদার দুপুর হুদাস বিকেলের ক্যাম্পাসের যে সাহিত্য পড়িয়ে, কবিতা পড়িয়ে, কবি বানিয়ে, এরপরে আবার বয়সন্ধির জায়গায় অনেকে আবেগে হাবুডুবু খেয়ে যে সার্টিফিকেটগুলো অর্জন করছে, এই অন্তঃশাসন সার্টিফিকেটের শেষ পরিণত তো স্যার ওই পিয়নটাই হবে, কারণ সে তো দিন শেষে তার তো কোনো কাজ জানে না। এই সার্টিফিকেটের চরমতম গ্যাপের, এই অনার্স মাস্টার্সের চরমতম গ্যাপের জায়গা রেখে কিভাবে আমরা আমাদের রাষ্ট্রের কল্যাণ করব? রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠীর যদি মেরুদণ্ডটার মধ্যে কোনো কাজ না থাকে, স্কিল না থাকে, তাহলে কিভাবে আমাদের কল্যাণ করা সম্ভব বলে? আমি আপনার ওই কথাগুলোর সাথে কিন্তু একমত নই। আমি এখন ভিন্ন কথা বলবো। ওকে স্যার। হ্যাঁ, এবং টোটালি ভিন্ন কথা বলবো যে মেডিকেল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, স্কিলড এডুকেশন, বাকিগুলো স্কিলড এডুকেশন না, অবভিয়াসলি নট। ওইগুলোও এডুকেশন। আপনি ধরেন এই যে কবিতা পড়ালেন, এটাও এডুকেশন। ইট ডেভেলপস ইউর মেন্টাল ফ্যাকাল্টি। মানুষ শুধু ওই টেকনিক্যাল ঘড়ি মেরামত করবে, স্ক্রু করবে, কম্পিউটার বানাবে, রকেট বানাবে, এটা না। রকেট বানানোর পরে কিন্তু আপনার খাইতে হবে, রান্নাটাও আপনাকে শিখতে হবে। রান্না এই যে শিল্প, এবং রান্না কিন্তু ওই যে গার্হস্থ্য অর্থনীতি এইতে আপনার শেখায়। তারপরে আপনার একসময় মনে হবে একটু গান শুনি। তো আপনি যদি কবিতা না জানেন, আপনি যদি ফিকশন না জানেন, আপনি যদি এই যে মানে হিউম্যান ডেভেলপমেন্টের এসেন্সগুলোর সাথে যদি আপনি পরিচিত না হন, কি দিয়ে আপনি করবেন এগুলো? সুতরাং আমরা যে একটা কথা বলি যে জেনারেল এডুকেশনটা কোনো এডুকেশন না, আই টোটালি ডিসএগ্রি উইথ দ্যাট ওয়ান। এবং এটা আমি বলি কেন না, এই যে আপনার সামনে আজকে আমি কথা বলছি, আর্গু করছেন, আপনি আমাকে কোশ্চেন করছেন, এই স্কিলটা আপনি কিন্তু ওই এডুকেশন দিয়েই শিখেছেন। এবং এই যে আর্গুমেন্ট করাটা, এটাও কিন্তু একটা স্কিল। ডোন্ট থিঙ্ক যে শুধু আমি ওই যে হার্ট কেটে লাগিয়ে দিলাম এইটাই শুধু স্কিল। কিন্তু যেই লোকটি আপনার পিঠে হাত বুলিয়ে আপনাকে সাময়িক সময়ের জন্য একটু স্নেহধন্য করলো, এই স্কিল কিন্তু আপনি পয়সা দিয়ে কিনতে পাবেন না। এই স্কিল কোথাও আপনি পাবেন না। তো আমি যেটা বলি যে ওই পাবলিক এড পড়লে, ম্যানেজমেন্ট পড়লে, বা ধরেন ফিলসফি পড়লে, বা ধরেন এইটা পড়লে আপনি স্কিল হচ্ছেন না, তা না। প্রাইমারিলি আমাদেরকে বুঝতে হবে এডুকেশনের তিনটা স্তর: প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন এন্ড টার্সিয়ারি এডুকেশন। এই যে যত ফ্যাকাল্টি আমরা বলছি, এগুলো কিন্তু সব টার্সিয়ারি এডুকেশনের অংশ। টার্সিয়ারির পরে আবার একটা হায়ার এডুকেশন আছে, সেটা হলো রিসার্চ যারা করে, তাদের পিএইচডি করে, রিসার্চ করে। টার্সিয়ারি এডুকেশন, মেডিকেল এডুকেশনও টার্সিয়ারি এডুকেশন। জেনারেল বিশ্ববিদ্যালয়ের মানবিক শিক্ষা বলেন, ইকোনমিক্স বলেন, কমার্স বলেন, এটাও কিন্তু টার্সিয়ারি এডুকেশন। টার্সিয়ারি এডুকেশনের পার্টিকুলার কতগুলা গোল আছে। সেই গোলটা হলো আপনাকে কোনো একটা বিষয় নিয়ে
ডেপথ নলেজ এটা দেয় এবং আপনি এটাকে ইন্টারপ্রিট করতে পারবেন, অ্যানালিস করতে পারবেন এবং ফিউচার প্রেডিক্ট করার মতো আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এখন এইটা করতে হলে তো আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি শুধু ডিগ্রি নিয়েছেন, ডিগ্রি তো অনেক ধরনের থাকে, A+, এই যে আমি একটু আগে বলছিলাম স্টার মার্কস, নাম্বার, এটা। এখন যেই ছেলেটি ডিপার্টমেন্টে ফার্স্ট হলো আর যেই ছেলেটি থার্ড ক্লাস পেলো, আপনি যদি বলেন যে একই কোয়ালিফিকেশন অর্জন করলো, একই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ও সে হয়তো আমেরিকান জিন্স পরে আছে, আপনার আউটফিট দিয়ে তো কিছু হবে না, আপনার ইনার ফিটে কি আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি দ্বিমত পোষণ করে, যে এই এডুকেশনগুলো কিন্তু আপনাকে অন্য টাইপের জ্ঞান আপনাকে দিচ্ছে, যেটা আপনি কাজে লাগাতে পারেন এবং রাষ্ট্র যদি এটা চ্যানেলাইজ করে তাহলে কিন্তু আপনাকে প্রোডাক্টিভ করে তুলতে পারবে। স্যার আমার এইখানেই কথা যে আমাদের অনার্স মাস্টার্সের পড়াশোনার সাথে সাথে সে বেসিক কিছু কাজ, শুধু আমি এখানে ডিবেট করছি, অনুষ্ঠান করছি, বিষয়টি এরকম না। আমার আরও 10টি কাজের স্কিল আছে। আমি একজন কম্পিউটারের ডিজাইনার, একজন আবার কেমিস্ট শিখেছি, কীভাবে উৎপাদন করতে হয় সেগুলো শিখেছি, ড্রাইভিংটা জানি। এই ড্রাইভিংটা নিয়েও কিন্তু অনেকের জীবিকা নির্বাহ করছে। অর্থাৎ দিন শেষে আমি যদি পড়াশোনা করলাম, সার্টিফিকেট অর্জন করলাম, পারলাম না, অন্তত ড্রাইভিং করেও কিন্তু আমি আমার পরিবারের দায়িত্বশীল হতে পারবো। অর্থাৎ এটিও যদি আমাদের অনার্স মাস্টার্সের স্টুডেন্টের সাথে যদি এই স্কিলগুলো আপনি স্যার দেখেন কিনা, যে ডিম ভাজার পর্যন্ত পিতামাতা শেখায় না তোমাকে BCS ক্যাডার বানাবো। কোনো কাজ বাবা মায়ের স্বপেশার পাশে তার সন্তানকে রাখে না, না আমার ছেলেটাকে আমি সরকারি চাকরিজীবী করাবো, কিন্তু সে কোনো কাজ জানে না। সে একটা জায়গায় অ্যাপ্লাই করবে, নিজে একটা কম্পিউটারে বসে যে একটা তার ভাই বায়োডাটা তৈরি করবে, সেই জ্ঞানটি তার নাই, অথচ সে অনার্স করছে, মাস্টার্স করছে। নীলক্ষেতের চিত্র তো আপনি স্যার জানেন, দেখেন কিভাবে দাঁড়িয়ে তারা থাকছে। এটি কত বড় অন্তঃশাসন অবস্থা। সে তো বলতে পারে ভাই আমাকে একটা PC দাও, আমি আমার একটা ডাটা তৈরি, নিজের কাজটা সে নিজে করবে না। অর্থাৎ এই কাজগুলি সে জানবে না। যুগের সাথে সাথে নিজেকে টেকনিক্যালি সাউন্ডেড করার জন্য সে নিজের করবে না। ওই যে আমার অনার্সের সার্টিফিকেট আছে, ওই যে মাস্টার্সের সার্টিফিকেট আছে, এই দিন শেষে যে নির্ভরতা, এটি থেকে আসলে বের করে আনার জন্যই আমার পয়েন্টটি ছিল স্যার। না, আপনার সাথে আমি একমত যে তার কাছে সার্টিফিকেট আছে, বাট এই কাজগুলো করতে তো কেউ তাকে নিষেধ করে নাই। এখন যদি সে নিজে থেকে না করে, শুধু সার্টিফিকেট তো আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে না, আপনি কাজ করতে হবে। এই যে আমরা যে কথাগুলো বললাম, যে আমার যে 2-3টা বন্ধুর নাম আমি বললাম, প্রফেসর তৈয়ব পড়াশোনা করেছে, পড়াশোনা করে উনি ওনার লাইন ঠিক করেছে, শিক্ষকতা পেশায় গিয়েছে, এখনো কত পরিশ্রম করে, আমরা কত পরিশ্রম করি। এখন আপনি ঘড়ি দেখেন কয়টা বাজে, আমি যেই স্যুটটা সকাল 8টার সময় পরেছি সেটা নিয়ে এখানে বসে আছি। আপনি যদি দেখেন তাহলে এখন আমাকে তো পরিশ্রম করতে হবে, রাইট, কিছু প্রডিউস করতে হবে। আমি শুধু সার্টিফিকেট নিয়ে আসলে তা তো হবে না। আমি যদি আপনার এই অনুষ্ঠানের জন্য কোনো ভালো কথা না বলতে পারি, রেকর্ড করে নিয়ে গেলেও তো আপনি এটা প্রচার করবেন না, আমি জানি, কাজও লাগবে না। তো সুতরাং আমাকে ওয়ার্ডিনেসটা আমাকে তৈরি করতে হবে। এই যে আমরা বিদেশে পড়তে গিয়েছি, আমাকে স্কলারশিপ দিয়ে নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, তো এখন সেখানে তো আমার পড়াটা আমাকে পড়তে হয়েছে, আমাকে আমার লাইফটা মেনটেন করতে হয়েছে। আর কিছু বাবা মা যেটা করে, বেশি আদর করতে করতে বাচ্চাদেরকে আমরা নষ্ট করে দিচ্ছি। বাচ্চাদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করে তুলতে হবে। তার নিজের কাপড় যেন সে গুছাইতে পারে, নিজের ব্যাগটা যেন সে তৈরি করতে পারে, নিজের হয়তো সব রান্না আমাদের কালচারে হয়ে ওঠে না, আমিও রান্না পারি না, বাট আমাকে যদি আপনি দেন, আমি এই যে রান্না পারি না তারপরেও আমি ডিম ভাজি করতে পারি। আমাকে কেউ তো ডিম ভাজি শেখায় নাই, আমি দেখে দেখে শিখেছি। আমাকে আর এখন তো অনেক রকমের টিউটোরিয়াল আছে, আপনি ইউটিউবে গেলে পাচ্ছেন, আমাদের সময় তো সব ছিল না। আমি হয়তো ভাত রান্নাটা নর্মাল যেটা করে আমার মারা যেটা করে সেটা পারি না, বাট আমাকে যদি রাইস কুকারে দেন, আই ক্যান কুক। আমি কোনোদিন ভর্তা বানাই নাই, বাট আমি আলুর ভর্তা তৈরি করতে পারি। এতে কিন্তু আপনার মান যাচ্ছে না, আপনি মনে করছেন যে আপনার মান যাচ্ছে, কিন্তু আমাদের প্যারেন্টসরা মনে করছে আমার ছেলে এটা করবে, তার তো মান চলে যাবে, আমি এটা করব, এটা আমার জন্য আমার সাথে যায়। শুনুন, মান যাবে কেন? আপনি যদি বলেন আমি যেটা করেছি, আমি তো অস্ট্রেলিয়া পড়তে গেছি, অস্ট্রেলীয় গভর্নমেন্টের ফুল ফান্ডেড স্কলারশিপ, ফ্যামিলি ফান্ডেড স্কলারশিপ,
এরপরেও তো আমি কাজ করেছি, পার্ট টাইম কাজ করা যায় 20 ঘন্টা, আমি কাজ করেছি, আমি পিজা ডেলিভারি করেছি, আমি গার্ডেন প্রুনিং। প্রিয় দর্শকদের জন্য যে বার্তা সেটি হচ্ছে, যতটাই আপনি বড় হন না কেন, মাটিতে যেন পা থাকে, অর্থাৎ আপনার নিজের হাত যেন আসলে অবসতা নিজে তৈরি না করেন, হাতকে যেন কাজে লাগান। আজকের আলোচক আপনি নিঃসন্দেহে অবশ্যই বুঝতে পারছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন গুরুদায়িত্বশীল লোক, কিন্তু নিজের কাছে তিনি নিজেকে কতটা সহজ রেখেছেন, কতটা সরলীকরণের ভিত্তিতে তিনি কথাগুলি বলছেন, এতে তার কিন্তু তিনি মনে করছেন এটা তার প্রেস্টিজ, তার ব্যক্তিগত কাজ। এই ব্যাপারগুলি অবশ্যই যারা বিসিএসে সফল হতে চান তারা এইভাবেই সফল মানুষদেরকে ফলো করবেন বলে আমরা মনে করছি। আমাদের দেশের কিছু নন্দিত ব্যক্তি রয়েছেন যাদেরকে ফলো করে এবং তাদের জীবনী অনুসরণ করে নিঃসন্দেহে আমাদের যে কোনো স্টুডেন্ট, যে কোনো সফল হওয়ার স্বপ্ন দেখা শিশুটি কিন্তু জীবন বদলে ফেলতে পারে। সেই ক্ষেত্রে কেমন কিছু ব্যক্তির নামও রয়েছে। সম্প্রতি আমরা যে ব্যক্তিকে অবশেষে প্রজাতন্ত্রের সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীল করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মতো ব্যক্তিত্ব রয়েছেন। আপনি আপনার জায়গা থেকে কি মনে করছেন যে সফল মানুষদের এই সফলতার গল্প দ্বারা, এমনকি আমাদের প্রজাতন্ত্রের যে সর্বোত্তম দায়িত্বশীল যিনি এখন আছেন ব্যক্তি হিসাবে, আপনি তাকে ফলো করেই বা কিভাবে একজন নিজেকে সফল করতে পারে, যে এন্টারপ্রেনারশিপের অন্যরকম একজন বিদগ্ধ মুখ তিনি? দেখেন, আসলে আমাদের শ্রদ্ধেয় স্যার, আমি স্যার বলবো, উনি শিক্ষক। উনি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আমি মনে করি উনি শুধু বাংলাদেশের জন্যই শিক্ষক না, আমি মনে করি উনি সমগ্র মানবতার জন্য একজন শিক্ষক। এবং আপনারা জানেন যে উনি কিন্তু এই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। উনি মানে অর্থনীতি নিয়ে কাজ করে, আসলে আমাদের সবকিছুর গোল কি? মানুষের কল্যাণ। যা কিছু আছে মানুষের কল্যাণ। ইভেন যে রকেট আপনার মিসাইল তৈরি করছে, সেও কিন্তু তার জনগণের কল্যাণের কথা চিন্তা করে মিসাইল তৈরি করছে, তার শত্রুকে মারার জন্য। তো আমি যেটা বুঝাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয় স্যার তো এখন প্রধান উপদেষ্টা এবং আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রীরও দায়িত্ব আছে। তা আমি সরকারি কর্মকর্তা হিসেবে না, ব্যক্তি হিসেবেও ওনার মতো মানুষকে আমি মূল্যায়ন করার মতো ক্যাপাসিটি, জ্ঞান আমার আছে বলে আমি মনে করি না। তারপরেও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি যেটা মনে করি যে স্যারের মতো একজন ব্যক্তি, এবং উনি মানে বাংলাদেশের জন্য, আপনারা জানেন যে 2জন বাঙালি আমাদের নোবেল লরিয়েট আছেন, অমর্ত্য সেন এবং প্রফেসর ইউনূস স্যার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, বর্তমান বিশ্বে আপনি যদি আমি কিন্তু এই দেশের একজন গর্বিত নাগরিক হিসাবে কথা বলছি, নট একজন চাকরিজীবী হিসাবে না, মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসাবে না, আমি গর্বিত বাংলাদেশের নাগরিক হিসাবে বলছি। আপনি জাস্ট এই বাংলাদেশের রুরাল ডেভেলপমেন্ট, এনজিও ডেভেলপমেন্ট, বাংলাদেশের এই যে দারিদ্র বিমোচনের কোনো কিছুর জন্য একটা ওয়েবসাইটে ক্লিক করেন, দেখবেন প্রফেসর ইউনূসের নাম কতবার আসে, নাম্বার 1 কতবার আসে। আমি যখন আপনার এই অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি, আমি একটা কোর্স করেছিলাম কালচার অ্যান্ড পাবলিক পলিসি। এইটা পড়তে যেয়েও দেখেছি যে প্রফেসর ইউনূসের লেখা আসে, ওনার বক্তব্য আসে, ওনার কথা আসে। তো ওনার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, মানসম্পন্ন একজন কর্মবীর, আমরা তো অনেকে বড় বড় বক্তৃতা দেই, কিন্তু কাজ করার সময় আমাদের নাই। তো স্যার কিন্তু সেই জোবরা গ্রাম থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের শুরু করে দেখিয়েছেন যে আসলে কাজ করে, গরিব মানুষের জন্য কাজ করেও সকলের প্রশংসা করানো যায়। গ্রামীণ ব্যাংকের মডেল এবং ক্ষুদ্র ঋণের জনক বলা হয় ওনাকে, প্রফেসর ইউনূসকে। তো ওনার মতো একজন ব্যক্তি আমাদের এই ক্রান্তিকালে, আমাদের এই যে একটা অসম্ভব রকমের একটা ফেসিস্ট রিজিম আমাদের উপর চেপেছিল, এবং সেখান থেকে এই জাতিকে উদ্ধার করার জন্যে ওনাকে ছাত্র জনতা চুজ করেছে, বসিয়েছে। আমি মনে করি শুধু যদি আমরা ওনার জীবনীটা দেখি,
এমন কোনো অপবাদ নাই ওনাকে দেয়া হয়নি। হয়নি, কিন্তু সেখান থেকে উনি হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকে একটা বিধ্বস্ত জাতিকে কাঁধের মধ্যে নিয়ে ওনার সহযোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি যে ওনার জীবনীটা আমাদের সকলেরই পাঠ করা উচিত। রেজিমের কথা বলছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি দানা আমরা দেখলাম, যে ছেলেদেরকে আমরা মনে করতাম যে পাবজি তা ফ্রি আসক্ত, তারা তাদের অধিকারের প্রশ্নে যেভাবে আপোষহীনতা রাখলো, সেই আপোষহীনতার যে চিত্র আমরা রাজপথে দেখলাম, জীবনের পর জীবন যাচ্ছে, একজন আহত হচ্ছে, আরেকজন এগিয়ে যাচ্ছে, যে বিষয়গুলি দেখলাম, এই রিভলিউশন আমাদের রাষ্ট্রযন্ত্রকে আসলে কিভাবে দেখলো এবং আমাদের তরুণরা যে বাংলাদেশটি আমাদেরকে দেখলো। আপনারা সেই বাংলাদেশের একজন সেবী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 30 বছর আপনার সার্ভিসে আপনি আছেন, আর হয়তো 3-4 বছর আপনি সার্ভিসে থাকবেন, আরও সর্বোচ্চ দায়িত্ব হয়তো যাবেন। আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা যে দেশটি দেখতে চায়, সেই দেশটি তো আপনাদের দায়িত্বশীলতার মাধ্যমেই তারা দেখবে। আপনি একজন দায়িত্বশীল হিসাবে, তাদের স্বপ্নের একজন সারথি হিসাবে, তাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে একজন দায়িত্বশীল হিসাবে এই রেভলিউশনটাকে, এই সেন্সটাকে, তাদের এই যে নতুন বাংলাদেশ দেখার প্রবণতাকে আসলে কিভাবে অন করেন, লালন করেন? আমি যেটা মনে করি যে এই ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার এবং যে এই যে পরিবর্তন বিজয় এসছে, এটি আসলে একটা দীর্ঘ পথ পরিক্রমার ফসল। কারণ আপনারা জানেন যে সেই 1/11-এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটি অশুভ শক্তির থাবা ধীরে ধীরে ছড়িয়ে এটি একদম ফেসিস্ট রূপ ধারণ করেছে। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলন করেছে, তারা সরকারের কূটকৌশলের কাছে দাঁড়াতে পারেনি। আপনারা জানেন যে এই দলকে নিষিদ্ধ করা, সেই দলকে বসতে না দেওয়া, গায়েবী মামলা দেওয়া, এইরকম একটা পরিবেশের বিস্ফোরণমুখ সময়ে আমাদের ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্ররা এই বৈষম্য, প্রথম ছিল কোটা বিরোধী, দেন বৈষম্য বিরোধী, দেন এটা আসলো যে বাড়ি এক দফাতে আসলো, এবং ছাত্র যে এই টোটাল ব্লকেটকে একদিন এগিয়ে নিয়ে আসলো। এই এগিয়ে নিয়ে আসাটা তাদের যে সিদ্ধান্তের মধ্যে যে একটা প্রুডেন্স ছিল, সেটি কিন্তু এই বিজয়ে আমাদেরকে সহায়তা করেছে। এখন এই বিজয় নিয়েই আমরা উল্লিখিত থাকলে কিন্তু আমাদের বিজয় হাতছাড়া হয়ে যেতে পারে, এবং আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তো আমরা যেটা অর্জন করেছি, ছাত্ররা এই অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে, আমরা জানি 2000-এর উপরে, আমি সংখ্যাটা ঠিক মতো এখন বলতে পারছি না, 2000-এর উপরে শহীদ হয়েছে, হাজার হাজার 10,000-এর মতো মানে জাস্ট হলো আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব হয়েছেন, অনেকের পিঠ জ্বলছে গেছে, অনেকের চোখ জ্বলছে গেছে। এগুলো দেখলে আসলে স্থির থাকাটা অনেক কঠিন ব্যাপার। তো এই আত্মত্যাগগুলোকে যদি আমরা শক্তিতে পরিণত করি এবং আমরা যদি বলি যে আমার দেশকে, প্রথম কথা হচ্ছে দেশপ্রেম, দুর্নীতিমুক্ত রাখা নিজেকে, এবং দেশের মানুষের জন্য কাজ করা। আমি যেমন আমার নিজের ভালো চাই, ঠিক তেমনি ভাবে দেশের প্রত্যেকটা মানুষের জন্য যদি আমি ভালো চাই, আমি যদি আমার সরকারি চাকরিজীবী হিসাবে আমি যদি জনগণকে আমার আমার সেবা দেওয়াটা আমার কাজ মনে করি, এবং সেই সেবাটা যদি আমি নির্বিঘ্নে দেই, এবং যেখানে জনবিরোধী আইন আছে, যেমন ধরেন আমরা জানি মিডিয়ার উপর খড়গ দেওয়ার জন্য অনেক ধরনের আইন করা হয়েছিল, সেগুলো বাতিল করা হয়েছে, আরো কিছু প্রক্রিয়াধীন আছে। তো একটা সুন্দর সুশীল সমাজ গঠন করার জন্যে আপনার প্রত্যেককে কথা বলতে দিতে হবে, সঠিক কথাটা যেন তিনি বলতে পারেন। বাক স্বাধীনতা, আমার কর্মের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এই কাজগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, সততা সরকারি কাজে নয়, শুধু সকল কাজেই জবাবদিহিতা আমরা যদি নিশ্চিত করতে পারি,
তাহলে দেখবেন এই ছাত্রদের যে আমাদের এই যে স্যাক্রিফাইস, তাদের যে তারা শিক্ষা জীবন শেষ করেছেন, তারা তাদের ব্যক্তি জীবন শেষ করেছেন, জীবন দিয়েছেন অনেকে, আমি নাম বলছি না। তো এই যে আবু সাঈদ, মুগ্ধ, তাদের কথা যদি না জানা কত মুগ্ধ, না জানা কত মুগ্ধ আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, প্রত্যেকে আমাদের সন্তান তুল্য। এই এই কথাগুলোকে আজকে যদি মুগ্ধ তো আমার সন্তান হতে পারতো, আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেও তো এই আন্দোলনে ছিল, আমার সন্তান হতে পারতো। যদিও আমার নিজের ছেলে বিদেশে পড়ে, কিন্তু আমার ভাতিজা আছে, আমার ভাইগনা আছে, আমার অন্যান্য আত্মীয় স্বজন আছে, এবং আমার সন্তান যদি দেশে থাকতো, আই বিলিভ সেও এই আন্দোলনের অংশীদার হতো। ওরা বিদেশে থাকলেও ওরা কিন্তু গ্রুপ করে ক্যাম্পেইন করেছে, যে শাটডাউন কর্মসূচি অন্যরকম একটা হুঙ্কার ছিল, তারা এই করেছে। তো আমি যেটা মনে করি, আমাদের সন্তানরা যে কাজটি করছে, সকলকে আমি বলবো, আসুন এই স্পিরিটটা আমরা সকলে বুকে ধারণ করি, এবং কোনো অন্যায় যেন আমরা কেউ না করি। তৈল প্রশাসন না হলে প্রমোশন হয় না, প্রমোশন আটকে রাখা হয়, বৈষম্যের কারণে অনেককে চাপিয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বৈষম্যের ব্যাপক আকারে একটা রেভলিউশন হয়েছে, আপনাকেও প্রমোশন বঞ্চিত করা হয়েছে। সেই জায়গাগুলি কিভাবে ওভারকাম হবে, নীতির ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রমোশনের জায়গাগুলি সেই জায়গায় হবে কিনা, তেমন বাংলাদেশ আমরা দেখতে পাবো কিনা, ছাত্রদের বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিদগ্ধর বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটি আসলে সেইভাবে একটা আলোর মুখ দেখতে পাবে কিনা, তারাও আসলে চাপা ক্ষোভ থেকে তারা সুন্দর একটা শান্তিময় প্রশ্বাস নিতে পারবে কিনা। আমি সবসময় আশাবাদী মানুষ, এবং জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই পরীক্ষা। তো আমি আশাবাদী যে এই অন্তত এই যে 36 জুলাই বিপ্লবের যে ফসল, এই যে গণজোয়ার, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এ থেকে আমরা নিশ্চয়ই শিক্ষা নিব, এবং এই শিক্ষাটা নিয়ে প্রফেসর ইউনূস যদি আজকে 83 বছর বয়স বা 80+ বয়সে যদি উনি নিরলস পরিশ্রম করতে পারেন, আমাদেরও তো উচিত প্রত্যেকের জায়গা থেকে করা। দেখেন আমাদের অনেক রিটায়ার্ড অফিসাররা আসছেন, ওনারাও কিন্তু মানে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, এবং আপনারা পরিশ্রম করে যাচ্ছেন। একসময় মিডিয়া কথা বলতে পারতো না, সত্য কথা আপনারা বলতে পারতেন না। আমাকে তো দীর্ঘদিন যাবৎ মানে সেনা গোয়েন্দা সংস্থা থেকে বারবার আমাকে মানে দড়ির উপরে রাখা হয়েছে, আমি কথা বলতে পারিনি কেন, বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন করেছে, একজন কর্নেল সাহেবকে যুক্ত করেছিলাম, এটা আমার জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছিল, সেটি তো বলার অপেক্ষা রাখে না। আজকে এবং যে পদোন্নতির কথা বললেন, আমি বিশ্বাস করি আপনারা দেখেছেন এই অন্তর্বর্তী সরকার যে সকল পদোন্নতি দিয়েছে, দুই একটা হয়তো ভুলভ্রান্তি হতে পারে, আপনি কাজ করতে গেলে হতে পারে, কিন্তু দেখেন সবকিছু কিন্তু মেধা যোগ্যতার ভিত্তিতে হয়েছে। এবং আমরা যদি এই আন্দোলন তো মেধার আন্দোলন, নিঃসন্দেহে মেধার আন্দোলন, মেধার যুদ্ধ ছিল। আমরা যদি এই মেধা, সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, এইগুলাকে মিলিয়ে যদি পদোন্নতির আমরা ব্যবস্থা করি, দেখবেন বিশ্বের বুকে নিঃসন্দেহে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ। জি, আমরা অনেক আলোচনা করলাম দেশপ্রেমিক বিসিএস, দেশপ্রেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, দেশপ্রেমিক অ্যাডমিন অফিসাররা সারা দেশে ছড়িয়ে আছেন। আপনারা তাদেরকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, জনপ্রশাসন একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল। দেশ, জাতি, মানুষ, মানবতা, সভ্যতা, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। সমাপনী বক্তব্যে শুধু এটুকু বলবো যে পদ্মা টিভি যে উদ্যোগ নিয়েছে, বিসিএস জয়ের গল্প, আমি বলবো যে শুধু বিসিএস জয়ের গল্প না, এরকম বিভিন্ন পেশায় যারা সফল হয়েছেন এবং মানে উদাহরণ দেওয়ার মতো ব্যক্তিত্ব, পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন, ধীরে ধীরে যদি সব পেশার মানুষকে নিয়েই আপনারা এই প্রোগ্রামটা করেন, তাহলে দেখবেন যে আমাদের দেশে একসময় এই লড়াকু মানুষ তৈরি হবে। কারুর জীবনী আপনার কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। আপনাকে অনেকগুলো হার্ডেল পার হতে হবে, কিন্তু ডোন্ট লুজ ইউর হার্ট। আমাকে
বিভিন্ন তকমা দিয়ে আপনার এই তকমা সেই তকমা দিয়ে 10 বছর 2 মাস 25 দিন ওএসডি করে রাখা হয়েছে। আবার চেয়েও বেশি সময় ওএসডি করা হয়েছে 12 বছর। তারা গত 2 দিন আগে ভূতাপেক্ষভাবে সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এই যে আমি সচিব পদটার কথা বলছি না, এটা একটা সিম্বলিক প্রতিবাদ যে হে স্বৈরাচার, হে ফেসিস্ট, তুমি যতই অন্যায় করো না কেন একটা সময় তোমার এই অন্যায়কে কিন্তু রিপিল করে দেওয়ার মতো শক্তি দাঁড়াবে। এবং আমরা যদি সততা, দক্ষতা, মেধা, এই তিনটার কোনো বিকল্প নাই, এবং সর্বাগ্রে হচ্ছে দেশপ্রেম। এই চারটা জিনিসের সম্মেলন ঘটিয়ে যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে সাজাতে পারি, প্রশাসনকে সাজাতে পারি, রাজনীতিকে সাজাতে পারি, সমাজকে সাজাতে পারি, দেখবেন নিঃসন্দেহে আমরা একটি নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ অবশ্যই পাবো, এই প্রত্যাশা রাখছি। জি স্যার, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল, দীর্ঘ বছরের অভিজ্ঞতা, জীবন থেকে তিনি যা শিখেছেন, জীবন বোধের কথাগুলি তিনি সেটি বললেন। আজকের এই আলোচনা থেকে দেশবাসী, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা আমাদের আলোচনাগুলি দেখবেন, তারা নিঃসন্দেহে বুঝতে পারবেন যে আমরা কিছু দিতে চাইছি। আর আমাদের কথাগুলি দ্বারা আপনি যদি আপনার জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে পারেন, সফল হতে পারেন, তবেই সেই আজকের আলোচনার সফলতা। দেশপ্রেমিক অ্যাডমিনিস্ট্রেশন দেশব্যাপী ছড়িয়ে আছে। এই ছড়িয়ে থাকা ব্যক্তিদের কথাগুলি আমরা আপনাদের কাছে এই জন্য দিতে চাই যে আপনারা যেন নাগরিক বোধটি আপনাদের মাঝে তৈরি হয়। একটি জায়গাও যদি আপনারা ফাঁকা না রাখেন, একটি সময় পেলে নিজেকে যেন কর্মী করেন, নিজের পরিবারের দায়িত্বশীল হয়ে রাষ্ট্রের পরিবারের মুখ উজ্জ্বল করেন, রাষ্ট্রের মুখ উজ্জ্বল করেন, সেটি আমাদের প্রত্যাশা। একটা রেভলিউশন আমরা চাই। আমরা মাহাথির মোহাম্মদের কথা বলি, কিন্তু মাহাথির মোহাম্মদের যে জনগোষ্ঠীটা রয়েছে তারা কিন্তু পরিশ্রমী ছিল। আমরা কি সেই পরিশ্রমের জায়গায় আছি কিনা? আমরা ডিজিটাল বিভিন্ন ডিভাইস পাচ্ছি, ডিভাইস ইফেক্ট হয়ে আমরা যদি বিবেক হারা যেন না হয়ে যায়, আমাদের মধ্যে যদি সে ধরনের মনুষ্যত্ব থাকে, আমাদের মধ্যে সে জন্য চেতনা থাকে, আমরা যদি অধ্যবসায়ী হতে পারি, আমরা যদি লেগে থাকতে পারি। আজকের আলোচক অনেক কথা বলেছেন, কিন্তু তিনি বয়সন্ধির কোনো ডিপ্রেশনে ভুগে নিজেকে বেকার করেননি, নিজেকে নাচার করেননি, নিজেকে হতভাগ্য হিসেবে হতাশাগ্রস্ত করেননি। বিধায় তিনি সবসময় আত্মবিশ্বাসী ছিলেন। আত্মবিশ্বাসী তাকে একটা জায়গায় একটা জায়গায় নিয়ে এসছে। তাই যারা সফল হতে চান তারা অন্তত আত্মবিশ্বাসী হবেন, ডিপ্রেশনের জায়গায় চলে যাবে না, প্রত্যাশা করবেন, এবং প্রতিটি মুহূর্ত থেকেই ধৈর্যের একটি জায়গায় আপনি যদি ধারণ করতে পারেন। আজকের আলোচক কিন্তু ধৈর্যের মূর্ত প্রতীকের একটি উদাহরণ হিসেবে কিন্তু অনেক আলোচনা করেছেন। এই ধৈর্যগুলি তিনি কত করে জায়গা মেনটেন করেছেন দেখুন প্রিয় দর্শক। ডিবেট সোসাইটি ছিলেন, ভাষা শেখার জন্য, নিজের প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য তিনি ভর্তি হয়েছেন। আবার এদিকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বইয়ের পর বই পড়েছেন, বিদগ্ধজনদের জীবনে পড়েছেন, নিয়মিত পত্রিকাগুলি পড়েছেন, নজর করেছেন, নিজেকে তৈরি করেছেন, যার কারণে প্রথমবারে তিনি বিশেষ উত্তীর্ণ হতে পেরেছেন। এইভাবে যদি হোয়াইট হার্টেড হিসেবে একজন স্টুডেন্ট নিজেকে তৈরি করতে পারে, তাহলে প্রথমেই তার বিজয়টি আসতে পারে। আর যেখানে গ্যাপ থাকলে তো আপনার জুরি বোর্ড কিন্তু আপনার গ্যাপ ধরে ফেলবে। তাই চূড়ান্ত জায়গায় নিজেকে তৈরি করার আগে একটা লিডারশিপ কোয়ালিটি, মানবিক মূল্যবোধের একটি যোগ্যতা যেন আপনারা তৈরি করতে পারেন। আমাদের আজকের আলোচনার ইতিবৃত্ত সেটাই। প্রিয় দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় জানাচ্ছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।